হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজন। এটা আমার আজকের প্রথম ভিডিও ক্লাস 9-এর উপরে, যেখানে আমি 9-এর সাতটা বইয়ের সাতটা পাবলিকেশনের প্রথম চ্যাপ্টার জীবন এবং তার বৈচিত্র্য এই নিয়ে লাইন বাই লাইন যেমনভাবে ক্লাসে পড়ানো হয় সেভাবে আলোচনা করব, যাতে তোমাদের সমস্ত রকমের সমস্যা জীবন বিজ্ঞানের উপরে শেষ হয়ে যায়। তাই তোমরা ভালোভাবে এই ভিডিওগুলো দেখো এবং ভিডিওর শেষে আমরা কি করব, সেই চ্যাপ্টারের উপরে যতগুলো অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীটা কিন্তু তোমাদের সলভ করে দেব। তাই কোনো রকম দেরি না করে চলো শুরু করা যাক। জীবন এবং তার বৈচিত্র্য, প্রথম চ্যাপ্টার ক্লাস 9-এর লাইফ সায়েন্স বা বায়োলজির প্রথম চ্যাপ্টার জীবন ও তার বৈচিত্র্য। তাহলে প্রথমে বলছে, দেখো যে জীবনের মূল বৈশিষ্ট্য কি। জীবনের মূল বৈশিষ্ট্য, তাহলে পৃথিবীর সকল প্রকার সজীব বস্তুর উৎপত্তি, গঠন, প্রকৃতি, জীবন প্রক্রিয়া, পরিবেশের সঙ্গে পারস্পরিক সমনির্ভরশীলতা, স্থায়িত্ব, বংশবিস্তার প্রত্যেকের সঙ্গে জীবজগতের ওতপ্রোতভাবে জড়িত। তাহলে পৃথিবীর যত রকম সজীব বস্তু বলতে কোনটা বলে, যার মধ্যে প্রাণ রয়েছে। তো সজীব বস্তুগুলো উৎপত্তি, তারা কোথা থেকে উৎপত্তি হয়েছে, তাদের গঠন কেমন, তাদের প্রকৃতি কেমন, তাদের জীবন প্রক্রিয়া, তাদের কি ঘুমানো, ওঠা, খাওয়া দাওয়া করা ইত্যাদি তোমার জীবন প্রক্রিয়া। তারপর পরিবেশের সঙ্গে তার যে সম্পর্ক, সেই সম্পর্ক, তার পরিবেশ সম্পর্ক, আবার নির্ভরশীলতা, তারা পরিবেশের উপর খাদ্য বাসস্থানের নির্ভর করে, আবার অন্য জীবদের উপর নির্ভর করে খাদ্যের জন্য। স্থায়িত্ব, তারা পৃথিবীতে কতদিন থাকে, কতদিন বেঁচে থাকে। বংশ বিস্তার, অর্থাৎ তার বেঁচে থাকার সময়ে তারা কত বাচ্চা প্রসব করে, যেগুলোর মাধ্যমে তারা নিজেদের বংশকে বিস্তার করে। প্রত্যেকের সঙ্গে জীবজগৎ ওতপ্রোতভাবে জড়িত। প্রতিটির সঙ্গে এই যে জীবের জগৎ রয়েছে, জীবের জগৎ মানে যে জগতে জীব বসবাস করে, সে জীবের জগতের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। জীবদেহ বিভিন্ন জৈব এবং অজৈব বস্তুর সমন্বয়ে গঠিত। তাহলে আমাদের যে জীবদেহ রয়েছে, সে জীবদেহ বিভিন্ন জৈব বস্তু কাকে বলা হচ্ছে, যে সমস্ত জিনিসগুলো আমাদের শরীরে তৈরি হয়। অজৈব বস্তুগুলো বলা হচ্ছে যেগুলো আমাদের শরীরের বাইরে থেকে আসে, যার মধ্যে যে জীবদেহ তৈরি হয় না, তাকে অজৈব বস্তু বলা হয়। তো আমাদের যে শরীর, প্রত্যেক জীবের যে শরীর, সেই শরীরটিকে বিভিন্ন জৈব এবং অজৈব বস্তুর সমন্বয়ে গঠিত। কিন্তু গঠন এবং কার্যগতভাবে জড়বস্তু সমূহের ঐক্যবদ্ধ বিশেষ এক ভৌত রাসায়নিক সাম্যাবস্থায় নতুন বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটে, যা হলো জীবন। এই জড় এবং জীববস্তু এর একটা নির্দিষ্ট মাত্রায় পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে আমাদের জীবনটা তৈরি করে। নির্দিষ্ট মাত্রা, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। যে 1 গ্রাম 2 গ্রাম, যেমন কথাটা এখানে উল্লেখ বলি একবার, যে H2O জলের সংকেত, এখানে 2 ভাগে হাইড্রোজেন যুক্ত হয়েছে এবং 1 ভাগ অক্সিজেন যুক্ত হয়েছে, তবে কি হয়েছে, আমাদের জল তৈরি হয়েছে। ওকে, তো যদি এটা আমি 3 ভাগ হাইড্রোজেন আর 1 ভাগ অক্সিজেন করি, তাহলে কি হবে, H3O হয়ে যাবে, অন্য কোনো মিনিংলেস জিনিস তৈরি হবে। সুতরাং একটা নির্দিষ্ট মাত্রায় জীব এবং জড়গুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে, তারপর এক ভৌত রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে, ফিজিকো কেমিক্যাল প্রসেসের মাধ্যমে নতুন একটা ব্যবস্থা গড়ে ওঠে, তার নাম হচ্ছে জীবন। বিভিন্ন বিজ্ঞানীরা যেভাবে জীবনের সংজ্ঞা দিয়েছেন তা হলো, জীবন কাকে বলছে, দেখো, বৃদ্ধি, প্রজনন, পরিব্যক্তি, বিবর্তন ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তুকে আমরা জীবন বলছি। তাহলে জীবন কাকে বলছে বা জীব কাকে বলছে? আমাদের পরিবেশে 2 রকমের জিনিস পাওয়া যায়, একটা জড়, একটা জীব। আর জীব কাদেরকে বলবো, যাদের মধ্যে কি রয়েছে, একটা হচ্ছে বৃদ্ধি হয়, অর্থাৎ যারা আকারে সাইজে বড় হয়, ধীরে ধীরে প্রজনন করে, যারা অর্থাৎ জননে অংশগ্রহণ করে। পরিব্যক্তি দেখায়, পরিব্যক্তি মানে পরিবর্তনশীল পরিবেশে নিজেকে পরিবর্তন করে, অর্থাৎ মানিয়ে নেয়, তাকে বলা হয় পরিব্যক্তি। বিবর্তন মানে হচ্ছে প্রত্যেকটা জীব একটা আদি পূর্বপুরুষ থেকে তৈরি হয়েছে এক নির্দিষ্ট ধারার মাধ্যমে, তাকে বলা হচ্ছে বিবর্তন। ইত্যাদি বৈশিষ্ট্য প্রকাশকারী প্রোটোপ্লাজমীয় বস্তু। এবার প্রোটোপ্লাজম কাকে বলা হচ্ছে? প্রোটোপ্লাজম কথার অর্থ হচ্ছে আমাদের সাইটোপ্লাজম এবং
নিউক্লিয়াসকে একসাথে বলা হয় প্রোটোপ্লাজম। আমাদের যে সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম মানে কোষের মধ্যে যে অর্ধ স্বচ্ছ তরল পদার্থ থাকে তাকে সাইটোপ্লাজম বলে, এবং ওর সঙ্গে কি যুক্ত হয়েছে, ওর সঙ্গে যুক্ত হয়েছে নিউক্লিয়াস। অর্থাৎ সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই দুটোকে একসঙ্গে মিলিয়ে আমরা কি বলছি, প্রোটোপ্লাজম বলছি। এবার জীবের কিছু মূল বৈশিষ্ট্য, জীবের কি রয়েছে, কিছু মূল বৈশিষ্ট্য বর্তমান রয়েছে যা জড় বস্তু দেখা যায় না। অর্থাৎ জীবকে যে আমরা জড় থেকে আলাদা করছি তা কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে করি। কি কি বৈশিষ্ট্যগুলো দেখা যাক। প্রথম হচ্ছে কি, প্রজননের সক্ষম। অর্থাৎ প্রত্যেকটা জীব কি করছে, প্রজননের সক্ষম হচ্ছে। অর্থাৎ তার নির্দিষ্ট লাইফ পার্টনারের সঙ্গে, অর্থাৎ নির্দিষ্ট পার্টনারের সঙ্গে সে জননে লিপ্ত হয় এবং সেখান থেকে নতুন নতুন বাচ্চা উৎপন্ন হয়, যেখান থেকে তার বংশের ধারা বজায় রাখে। তার প্রত্যেক জীব আপত্য জীব, আপত্য জীব বলতে সন্তান সন্ততিকে বোঝাচ্ছে, বংশ বিস্তার করে এবং প্রজাতির অস্তিত্ব বজায় রাখে। তার কি হচ্ছে, বাবা মা থেকে বাচ্চা তৈরি হচ্ছে, বাবা মার বৈশিষ্ট্যগুলো সে বাচ্চার মধ্যে চলে আসছে। বলে বাবা মার যে বৈশিষ্ট্যগুলো ছিল সেই বৈশিষ্ট্য কি, বাবা যদি মরে যায় তার বৈশিষ্ট্য কিন্তু বাচ্চার মধ্যে থেকে যাচ্ছে। এটাই বলছে বংশগতির ধারা বা বংশগতির বৈশিষ্ট্য। জীবের বংশ বিস্তার করাকে প্রজনন বলা হয়। এই যে বংশ বিস্তার করার যে পদ্ধতি তাকে আমরা বলছি প্রজনন। এবার দেখো 2 নম্বর বিপাক। জীবকোষে যে অনবরত রাসায়নিক বিক্রিয়া ঘটছে তাদের সমষ্টিগত ফলাফলে ঘটে বিপাক। অর্থাৎ তুমি মুখ দিয়ে ভাত খেলে, সে ভাতটা পেটে গিয়ে হজম হয়ে গিয়ে তেমন কি হয়, এটা আবার রক্তের মধ্যে শোষিত হয়, কোষের মধ্যে গিয়ে শ্বসন ঘটে। আবার হচ্ছে কি, যেগুলো অপাচ্য খাদ্যবস্তু সেগুলো মল আকার দেহে বাইরে বেরিয়ে যায়। আবার শরীরে সমস্ত দূষিত তরল পদার্থ তৈরি হয়, সেগুলো আবার পেচ্ছাপ আকারে বেরিয়ে যায়। এই যে একটা প্রসেস, এই প্রসেসটাকে বলছি আমরা বিপাক। এবার যে বিপাক হলো গঠনমূলক হতে পারে, আবার ভাঙনমূলক হতে পারে। 2 রকম বিপাক হয়, একটা গঠনমূলক, একটা ভাঙনমূলক। যদি বিপাকটা হয় কিছু, যে বিপাকের ফলে দেহের শুষ্ক ওজন বৃদ্ধি পাবে, দেহের শুষ্ক ওজন বাড়ে, তাকে উপজিতি বিপাক বলা হয়। যেমন সালোক সংশ্লেষ এবং শ্বসন প্রক্রিয়ায় দেহের উপজিতি বিপাক বলা হয়। এবার প্রশ্ন হতে পারে যে শুষ্ক ওজন কাকে বলা হয়। একটা শরীরকে মৃত্যুর পর তাকে কি করা হয়, 75 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে যদি 2 থেকে 3 দিন রেখে দেওয়া হয়, তাহলে তার শরীর থেকে সমস্ত জল বাষ্প আকারে বেরিয়ে যায়। বলে যে শরীরটা পড়ে থাকে সেই শরীরটা হচ্ছে শুষ্ক ওজন। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে জীবদেহের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকেই বলা হচ্ছে আমরা উপজিতি বিপাক বা অ্যানাবলিজম। উপজিতি বিপাক বা বলা হয় অ্যানাবলিজম। আর বিপাক বা ধ্বংসাত্মক, যেখানে জীবদের শুষ্ক ওজন হ্রাস করে, কমে যায়, তাকে অপচিতি বিপাক বলা হয়। উদাহরণ যেমন শ্বসন এবং রেচন। এটি পরীক্ষায় আসছে, অপচিতি বিপাক, অপচিতি কাকে বলে, উদাহরণ দাও। অপচিতি বিপাক অপেক্ষা উপচিতি বিপাক বেশি হলে জীবদের বৃদ্ধি ঘটে। তাহলে আমাদের বৃদ্ধি কখন ঘটে, আমাদের যদি শরীরে উপচিতি বিপাকের তুলনায় অপচিতি বিপাক বেশি হয় তাহলে আমাদের শুষ্ক ওজন হ্রাস পাবে, আর হ্রাস পেলে আমাদের বৃদ্ধি ঘটবে না। তো আমাদের বৃদ্ধি ঘটতে গেলে কি দরকার, উপচিতি বিপাকের পরিমাণ বেশি হবে, অপচিতি বিপাকের পরিমাণটা কম হবে, তবে আমাদের বৃদ্ধি সম্ভব। উল্লেখ্য, সবুজ উদ্ভিদ খাদ্য উৎপাদনের সময় ক্লোরোফিলের সাহায্যে সৌরশক্তি শোষণ করে, যা সালোক সংশ্লেষে খাদ্যের মধ্যে স্থিতিক শক্তিরূপে আবদ্ধ করে। শোষণকারে এই শক্তি তাপ শক্তিরূপে মুক্ত হয় বলে জীবদের বিভিন্ন জৈবিক ক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ যেটা আমরা সালোক সংশ্লেষ বলছি, অর্থাৎ কি করে, উদ্ভিদরা কি করছে, উদ্ভিদরা তোমার বায়ুমণ্ডল উপস্থিত কার্বন ডাই অক্সাইড আর মাটি থেকে শোষণ করা জল, এ দুটো, এবং কি করছে, সূর্যালোক, এই সূর্যালোকের উপস্থিতিতে তারা কি করছে, সালোক সংশ্লেষ করছে, এবং সেখানে কি তৈরি করছে, সেখানে তোমার গ্লুকোজ তৈরি, C6H12O6 গ্লুকোজ তৈরি করছে, এবং তোমার তৈরি করছে কি অক্সিজেন তৈরি করছে, এবং হচ্ছে কি 686 কিলো ক্যালোরি এনার্জি তৈরি করছে। হলো, এবং কি হচ্ছে, এবং এই যে সূর্যালোকের মধ্যে কি রয়েছে, সৌরশক্তি রয়েছে, সৌরশক্তি রয়েছে। এই সৌরশক্তিটা খাদ্যের মধ্যে, খাদ্য বলতে এখানে গ্লুকোজ, এর মধ্যে স্থৈতিক শক্তি রূপে সঞ্চিত হয়ে যাচ্ছে, স্থৈতিক শক্তি রূপে সঞ্চিত হচ্ছে। এই স্থৈতিক শক্তি যখন শ্বসন প্রক্রিয়ার সময়, এটা কি হচ্ছে, এই গ্লুকোজ উৎপন্ন, এই গ্লুকোজটা শ্বসন প্রক্রিয়ার সময় কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে চলে যাচ্ছে, শ্বসন হচ্ছে।
মাইটোকন্ড্রিয়ার মধ্যে গিয়ে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে এখানে কি করছে, এখানে তোমার এটিপি বা এনার্জি তৈরি করছে। বুঝতে পারলে? এইটি পদ তাহলে কি সৌরশক্তিটা স্থিতিক শক্তি, আর এই স্থিতিক শক্তি থেকে তোমার তৈরি হচ্ছে কি এটিপি, রাসায়নিক শক্তি তৈরি হচ্ছে, রাসায়নিক শক্তি। এই রাসায়নিক শক্তি আমাদের কি হচ্ছে, সমস্ত শক্তির যোগান দিচ্ছে। হলো। তারপর যে বলছে শ্বসনকালে এই শক্তি তাপ শক্তির মধ্যে, এই যে রাসায়নিক শক্তিটাকে বললাম আমি তাপ শক্তি, বলো এটাকে তাপ শক্তিও বলছি, তাপ শক্তি। এই তাপ শক্তিটার মাধ্যমে আমাদের কি হচ্ছে, তোমার জৈবিক ক্রিয়াগুলো নিয়ন্ত্রিত হয়। এক নম্বর পয়েন্ট প্রজননের ক্ষমতা থাকতে হবে, 2 নম্বর পয়েন্টে বিপাক হতে হবে, 3 নম্বর পয়েন্টে উদ্দীপনায় সাড়া দিতে হবে। অর্থাৎ ধরুন একটা গরম বস্তুতে আমার হাত পড়লো, সঙ্গে সঙ্গে হাতটা চলে যাচ্ছে, তা আমি কি পরিবেশের উদ্দীপনায় সাড়া দিচ্ছি। এটা হচ্ছে জীবনের একটা অন্যতম বৈশিষ্ট্য। জীব মাত্র উত্তেজনায় সাড়া দেয়, জীব উত্তেজনায় সাড়া দেওয়া ধর্মকে উত্তেজিতা বলা হয়ে থাকে। প্রোটোপ্লাজমীয় গঠন, প্রোটোপ্লাজম মানে কি বলেছিলাম, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। এই নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমের গঠনকে কি বলছি দেখো, এককোষী এবং বহুকোষী সমস্ত জীবদেহেই প্রোটোপ্লাজম সমন্বিত কোষ দিয়ে গঠিত। প্রোটোপ্লাজমকে প্রাণের ভৌত ভিত্তি রূপে বলা হয়, এটা প্রশ্ন আসতে পারে। প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয় থাকে, কারণ প্রোটোপ্লাজম হচ্ছে কি এককোষী বহুকোষী সমস্ত জীবের ক্ষেত্রে তোমার প্রধান উপাদান। ওকে, এই জন্য বলা হচ্ছে তোমার ভৌত ভিত্তি। তারপর যে বৃদ্ধি, জীব মাত্রই বেড়ে উঠবে। ওকে, জীব মাত্রই আকারে বড় হবে। খাদ্য গ্রহণ এবং খাদ্যের আত্তীকরণ, খাদ্য গ্রহণ মানে খাবার খাওয়া, এবং খাদ্যের আত্তীকরণ মানে হচ্ছে খাবারের শোষণ হওয়া, হজম হওয়া মাধ্যমে প্রোটোপ্লাজমের সংশ্লেষিত হওয়ার ফলে জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়। প্রোটোপ্লাজমে সংশ্লেষিত হয়ে জীবদের আকার, আয়তন ও শুষ্ক ওজন বেড়ে যাওয়াকে বৃদ্ধি বলা হয়। তাহলে বৃদ্ধি কাকে বলছি আমরা, খাদ্য গ্রহণ করলাম, খাদ্যের আত্তীকরণ করলাম, খাদ্যের শোষণ করলাম, এবং শোষণ করার ফলে খাদ্যের কি হলো, সেখান থেকে এটিপি তৈরি করলো, এবং সেই এটিপির মাধ্যমে আমাদের কি হচ্ছে, প্রোটোপ্লাজমের সংশ্লেষ এবং জীবদের আকার, আয়তন, শুষ্ক ওজন বেড়ে যায়। তারপর চলন গমন, প্রত্যেকটা জীব কি হচ্ছে, চলন মানে কাকে বলা হয়, চলন মানে এক জায়গায় স্থির থেকে যখন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন করা হয় তখন সেটাকে চলন বলে, এবং অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে যখন দৈহিক পরিবেশ স্থান পরিবর্তন, দেহের এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন হয় তখন সেটাকে গমন বলা হয়ে থাকে। জড়রা সেটা পারে না, যেটা হচ্ছে জলন গমন জীবের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। উন্নত জীব বিশেষ করে প্রাণীরা স্বেচ্ছায় স্থান পরিবর্তন করতে পারে। ওকে, মানে যে সমস্ত প্রাণীরা কি করে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে। প্রায় সমস্ত প্রকার জীব অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে। এক স্থানে স্থির থেকে জীবদের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে চলন বলে, আর স্বেচ্ছায় সামগ্রিকভাবে স্থান পরিবর্তন করাকে গমন বলে। এখানে বলছে কি, যখন তো স্থির থেকে এক জায়গায় স্থির থাকলাম, হাত পা সঞ্চালন করছে তখন সেটা চলন হচ্ছে। এই হাত পা সঞ্চালনের মাধ্যমে যখন স্থানের পরিবর্তন করাবে তখন সেটাকে আমরা গমন বলব। তাহলে বৈশিষ্ট্য কি হলো দেখো, বৈশিষ্ট্য 1 নম্বর পয়েন্ট হয়েছিল প্রজনন, 2 নম্বর পয়েন্ট হলো আমাদের বিপাক, 3 নম্বর পয়েন্ট হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া, উত্তেজিতা, 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোটোপ্লাজম, 5 নম্বর পয়েন্ট হলো আমাদের বৃদ্ধি, 6 নম্বর পয়েন্ট হলো চলন গমন। এগুলো হচ্ছে জীবের বৈশিষ্ট্য, এগুলো থেকে জীবকে জড় থেকে আলাদা করা যায়। এবার চলে এসো জীবন চক্র। জীবন চক্র কি, এই যে আমাদের জন্ম এবং মৃত্যু এর মধ্যবর্তী যে সময়, এই সময় চক্রাকার আবর্তন হওয়াকে জীবন চক্র বলছি আমরা। যেমন দেখো বলছে, জীবের জন্মের পর জীবদেহ বৃদ্ধি পেয়ে পরিণত হয়, প্রজননের মাধ্যমে বংশ বৃদ্ধি করে, এরপর বার্ধক্য আসে, অবশ্যই জীবের মৃত্যু হয়। তাহলে জীব জন্মালো, জীব বৃদ্ধি হলো, তার প্রজনন হলো, এরপরে বার্ধক্য আসলো, অবশ্যই জীবের মৃত্যু ঘটলো। জীবের জন্ম বৃদ্ধি বংশবিস্তার, জীবের জন্ম বৃদ্ধি বংশবিস্তার, বার্ধক্য, মৃত্যু ইত্যাদির পর্যায়ক্রমে ঘটনাগুলোকে জীবন চক্র বলা হয়ে থাকে। অর্থাৎ আমাদের জীবনে কতগুলো ঘটনা, আমরা জন্মাই, জন্মের পর আমরা প্রজননে সক্ষম হয়, তারপর আমরা কি করি, বংশবিস্তার করি, তারপর বার্ধক্যতে পরিণত হয়, এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করি। এই যে পদ স্টেপগুলো রয়েছে সেগুলো পর্যায়ক্রমিক আবর্তনকে বলা হচ্ছে তোমার কি জীবন চক্র। এবার আমরা পড়ব জীব এবং জড়ের মধ্যে পার্থক্য। প্রথম জীব এবং জড়। জীব ও জড়ের নির্দিষ্ট আকার আয়তন দুজনেরই আছে।
জীবের কি নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, জড়ের কি নির্দিষ্ট আকার ও আয়তন থাকে না। তবে অনেক ক্ষেত্রে কি হয়, জীবের নির্দিষ্ট আকার আয়তন থাকে। প্রোটোপ্লাজমের সংগঠন, প্রত্যেক জীবদেহ প্রোটোপ্লাজমের সমন্বিত এক বা একাধিক কোষ নিয়ে গঠিত, অর্থাৎ প্রত্যেক জীবদেহ কি থাকে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম কমন থাকে, কিন্তু জড়দের ক্ষেত্রে সেটা থাকে না। উত্তেজিতা, অর্থাৎ জীব উত্তেজনায় সাড়া দেয়, জীবের ধর্ম, কিন্তু জড় উত্তেজনায় সাড়া দিতে পারে না। তারপর হচ্ছে কি বংশবিস্তার বৃদ্ধি, জীবদের কি, জীব মানে কি, জীবদের হচ্ছে কি যখন জন্মায় জীব তখন মায়ের পেটে একটা মাত্র কোষ থাকে, সেই একটা মাত্র কোষ থেকে একটা মানুষ 220 ধরনের কোষ তৈরি করে, যার শরীরে টোটাল কোষের সংখ্যা হয় 37.5 ট্রিলিয়ন কোষ হয়। অনেক বইয়ে দেখতে পাবে 50 ট্রিলিয়ন কোষ হয়। তো এই এতগুলো কোষ তৈরি হওয়ার ফলে জীবের আকার আয়তন বৃদ্ধি পায়, তাকে আমরা বলছি কি বৃদ্ধি, কিন্তু জড়ের কোনো বৃদ্ধি হয় না। জড়ের বৃদ্ধি আবার দেখতে হবে কোথায়, ধরুন না নদীতে পারলিক শিলা জমা হচ্ছে, পারলিক শিলা তৈরি হচ্ছে, তখন এখানে কি পলি জমা হয়ে পারলিক শিলা তৈরি হবে। তো এখানে পলিগুলো জমা হওয়ার ফলে তোমার পাথরটা আকারে বড় হচ্ছে, এটা দেখে তোমার মনে হতে পারে যে হয়তো ওদের বৃদ্ধি আছে, কিন্তু ওদের কোনো বৃদ্ধি নেই। বিপাক, বিপাক বলতে কি হচ্ছে যে আমাদের খাদ্য গ্রহণ, খাদ্যের অপাচ্য খাদ্যবস্তুর বহিষ্করণ বিপাকের অন্তর্গত। জীবদের বিপাক্রিয়া সম্পন্ন হয়, কিন্তু জড়ের বিপাক্রিয়া সম্পন্ন হয় না। চলন এবং গমন, জীবন কি করতে পারে, এক যার জীবিত বস্তু তারা কি দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে, এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে তারা কি করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করতে পারে, কিন্তু জড়টা সেই জিনিসটা পারে না। যেমন যারা যেমন জীব শুধুমাত্র উদ্ভিদে যেমন শুধুমাত্র চলন করতে পারে কিন্তু গমন করতে পারে না, কিন্তু প্রাণীর চলন এবং গমন দুটো করতে পারে। প্রজনন, জীব আপত্য সৃষ্টি করে বংশ বিস্তার করে। প্রজনন মানে কি, জীব আপত্য সৃষ্টি করে বংশ বিস্তার করে। আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি জড় বংশ বিস্তার করে না। জীবন চক্র, জীবের জীবন চক্র আছে, কিন্তু জড়ের কোনো জীবন চক্র নেই। তারপর এখন চলে আসছে কি বলছি, দেখো প্রজনন, তাহলে কি প্রত্যেকটা জীব আপত্তি সৃষ্টি করে বংশ বিস্তার করে, কিন্তু জড় বংশ বিস্তার করতে পারে না। জীবন চক্র, প্রত্যেক জীবের জীবন চক্র আছে, কিন্তু জড়ের কোনো জীবন চক্র নেই। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু ভালোভাবে মনে রাখবে। এবার জীবনের উৎপত্তি, এবার আমরা পড়বো কি পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, সেই সৃষ্টির মুহূর্তে পৃথিবীর অবস্থা কেমন ছিল এবং প্রথম জীবন সেখানে কিভাবে তৈরি হলো, এটা আসবে। তো একটা ওভারঅল কনসেপ্ট তোমাদের সঙ্গে আলোচনা করি। প্রথমে পৃথিবী যখন তৈরি হয়েছিল, বিগ ব্যাং বলে একটা থিওরি, এই থিওরিটা আলোচনা করি। বিগ ব্যাং, তো বিগ ব্যাং বলে একটা থিওরি কি বললো, যে কোন একটা ছোট্ট একটা খুব সলিড একটা বস্তু ছিল মহাকাশে, এবং সেই বস্তুর মধ্যে সলিড মানে একদম সলিড, সেই বস্তুর মধ্যে কোনো কারণে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ ঘটার ফলে ছোট ছোট টুকরো অনেকগুলো এখান থেকে ছড়িয়ে পড়তে থাকে, বুঝতে পারলে, এবং এই তৈরি হয়, এই সৌরজগতে তৈরি হয়। এবার এই ছোট টুকরোগুলো যে রয়েছে, ধরুন পৃথিবীর কথা বলি, এটা পৃথিবী। এই পৃথিবী তখন কি হয়, আজ থেকে কত 4.8 বিলিয়ন ইয়ার্স আগে, অথবা এখানে 500 কোটি বছর বলছে, বা অনেক বই 4.8 বিলিয়ন ইয়ার্স অ্যাগো, বা 500 ক্রোর অ্যাগো। এবার বলছে কি যে এই পৃথিবী যখন তৈরি হয় তখন পৃথিবীর তাপমাত্রা ছিল মোটামুটি 5,000 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার ধরে না এত তাপমাত্রার একটা বস্তু যখন আছে, তখন এই বস্তু থেকে তাপ বেরোবে, তাপগুলো বেরোবে, এবং তাপ যখন বেরোবে তাপের সঙ্গে জলীয় বাষ্পগুলো বেরোবে। এই জলীয় বাষ্পগুলো কোথায় জমা হবে, পৃথিবী এই যে বস্তু রয়েছে বস্তুটার চারিদিকে এভাবে জলীয় বাষ্পগুলো জমা হবে। এই জমা হতে 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 কি হবে, কারণ বস্তুটা ঠান্ডা হতে চাইবে। এবার ঠান্ডা হওয়ার জন্য যখন জলীয় বাষ্পগুলো এভাবে তোমার বাইরের দিকে জমা হচ্ছে, জমা হতে হতে কি তৈরি করবে, একটা মেঘের স্তর তৈরি করবে। এই মেঘ যখন তৈরি হবে, তো মেঘ যখন ভারী হয়ে যাবে তখন কি বৃষ্টি আকারে কি পৃথিবীর দিকে, বৃষ্টি আকার পৃথিবীর দিকে নেমে আসবে, বৃষ্টি আকার পৃথিবীর দিকে নেমে আসবে। এবার ধরো না আবার যখন পৃথিবীর দিকে জিনিসটা নেমে আসছে, তখন আবার থেকে তাপমাত্রা কি হলো, বেড়ে গেল। আবার তোমার যখন জলটা যখন পৃথিবী এর উপরে এসে পড়বে, যখনই জল এর উপরে এসে পড়বে, এই গরম বস্তুটা আরো বেশি ঠান্ডা হবে, আরো বেশি তোমার গ্যাস ত্যাগ করবে, আরো মেঘ তৈরি হবে, আরো তোমার অনেক বেশি জল বৃষ্টি আকারে নেমে আসবে। এবার জলগুলো যখন নেমে আসছে, তো পৃথিবী তার সমতল একটা উত্তপ্ত গলন্ত পিণ্ড ছিল, তো সে তো আর সমতল না, যেহেতু
সমতল না কেন বলছি, কারণ যখন বলছি যে এখানে যখন লোহা এই যে পৃথিবীর কম্পোনেন্ট বলতে একই রকম না, কোথাও দেখা হলো লোহার পরিমাণ বেশি আছে তো সেই জায়গাটা সলিড বেশি, কোথাও আবার দেখা হলো যাচ্ছে লোহা খুব কম পরিমাণে পাওয়া যাচ্ছে, তখন সেখানে কি হচ্ছে বস্তুটা হালকা হবে। বলে এই জলগুলো যখন পড়বে তখন ধরুন জল এখানে বৃষ্টির জলটা পড়ছে, এই জলটা গড়িয়ে এসে কোথায় জমা হচ্ছে, এই জায়গাটাতে জমা হচ্ছে। এখানে যে গড়িয়ে আসছে, গড়িয়ে আসার ফলে কি হচ্ছে তোমার এখানকার যে মিনারেলসগুলো সব এসে গিয়ে এই জায়গাটাতে জমা হচ্ছে, গর্তের জায়গাটা জমা হচ্ছে। এবার এই বৃষ্টি হচ্ছে, তাপ বেরোচ্ছে, বৃষ্টি তোমার আবার নেমে আসছে, আবার বাষ্পীভূত আবার বৃষ্টি হচ্ছে, এভাবে তোমাকে একটা ওয়াটার সাইকেল বা জল চক্র চলতে থাকলো। এবং এভাবে তোমার চারি ধীরে ধীরে জলগুলো গর্ত স্থানে জমা হতে থাকে। এই গর্ত স্থানে যখন জমা হচ্ছে তখন ধীরে ধীরে এই জায়গাগুলোতে কি তৈরি হবে, এই এক ধরনের স্যুপ তৈরি হবে, যে স্যুপটা বিজ্ঞানী জেবিএস হ্যালডেন প্রথম আবিষ্কার করেছিল বলে একে হ্যালডেনের স্যুপ বলা হয়। এর মধ্যে কি রয়েছে, এর মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, এইসব জিনিসগুলো তৈরি হয়। এই জিনিসগুলো হচ্ছে জীবন সৃষ্টির প্রথম প্রয়োজনীয় বস্তু, এবং এখান থেকে তৈরি হয় প্রথম মাইক্রোস্ফিয়ার বা কোঅ্যাসারভেট বলে একটা বস্তু জীবন। এবার তাহলে মোটামুটি একটা বুঝতে পারলে, এবার চলো বইয়ে দেখা যাক জল এটা কবে হলো জীবন, এটা কত 3.8 বিলিয়ন ইয়ার্স আগত, মানে মোটামুটি 1 বিলিয়ন ইয়ার্স বিলিয়ন ইয়ার্স ধরে তোমার কি তৈরি হলো, শুধুমাত্র পৃথিবী ঠান্ডা হলে পৃথিবীর প্রথম জীবের সন্ধান হলো। বলছে দেখো জড় বস্তু থেকে 3.7 বিলিয়ন বছর পূর্বে রাসায়নিক উপায়ে প্রাণের সৃষ্টি হয়েছে। তো আমরা এখানে কি দেখলাম, এখানে ঘটনা ঘটে কত 4.8 বিলিয়ন ইয়ার্স আগতে প্রথম লাইফ আসলে 3.8 বিলিয়ন ইয়ার্স ধরে 1 বিলিয়ন ইয়ার্স ধরে শুধুমাত্র কি হলো, এই পৃথিবীটা ঠান্ডা হলো। আর যত ঠান্ডা হবে তত কি হবে, কন্ডেনসেশন রিয়াকশন হবে, কন্ডেনসেশন বা ঘনীভবন বিক্রিয়া ঘটবে। তারপর যদি প্রাণ থেকে নানা ধরনের জীবের অভিব্যক্তি ঘটেছিল, তাহলে প্রথম জীব এসেছিল কত 3.7 বিলিয়ন ইয়ার্স আগতে, এবং তারপর সেই একটা জীব থেকে অনেক ধরনের জীব তৈরি হলো। জীবন সৃষ্টির ধাপ, বিজ্ঞানী ওপারিন, নামগুলো মনে রাখবো, ওপারিন এর বক্তব্য হলো যে আদিম পৃথিবীতে সরল যৌগগুলো ধীরে ধীরে জটিল যৌগ সৃষ্টি করেছিল বিদ্যুৎ শক্তি, অতিবেগুনি রশ্মি, মহাজাগতিক রশ্মি বিকিরণের ফলে। তাহলে কি হচ্ছে দেখো এখানে আমরা যে বিদ্যুৎ চমকায় দেখাই বললাম, আকাশে মেঘ আসলে বিদ্যুৎ চমকায়, তো বিদ্যুৎ চমকালে বিদ্যুৎটা কি আসলে, ওটা হচ্ছে ইলেকট্রন কণার স্রোত। বিদ্যুৎ যখন চমকায় তো বিদ্যুতের আশেপাশের যে এলাকাগুলো আছে সেখানকার বায়ুগুলো আয়নিত হয়ে যায়, এবং আয়নিত হওয়ার ফলে ওটা অন্য কোনো বিপদধর্মী আয়নের সঙ্গে যুক্ত হয়ে নতুন নতুন গ্যাস তৈরি করে। সে একইভাবে হলো জীবন সৃষ্টির আগের পরিবেশগত অবস্থা। আগের পরিবেশগত অবস্থা কি ছিল দেখো, এটা যেটা আমি এখানে বললাম, এসে পৃথিবীর তাপমাত্রা ছিল 5 থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড, পৃথিবী টকবক করে ফুটছিল তখন। জীবন সৃষ্টির আদি যৌগ সমূহ, এই যে আদি যৌগ সমূহ এখানে তৈরি হলো দেখো, প্রোটিন তৈরি হলো, কার্বোহাইড্রেট তৈরি হলো, লিপিড তৈরি হবে, নিউক্লিক অ্যাসিড তৈরি হবে, এগুলো হচ্ছে তোমার জীবন সৃষ্টির আদি জৈব যৌগ সমূহ। তারপর দেখো কোঅ্যাসারভেট বা মাইক্রোস্ফিয়ার আসলো, এই যে কোঅ্যাসারভেট বা মাইক্রোস্ফিয়ার চলে আসলো। তারপর দেখো এখানে বলছে কি জীবনের আদি অবস্থা প্রোটোসেল, তারপর কি আসলো এই মাইক্রোস্ফিয়ার থেকে আসলো কি প্রোটোসেল বা আদি কোষ, প্রোটোসেল। তারপর জীবনের আদি অবস্থার সৃষ্টি হলো। আশা করি তোমরা বুঝতে পেরেছ, আদি অবস্থা। এবার জীবন সৃষ্টির আগের পরিবেশগত অবস্থা, প্রথম পয়েন্ট কি, 1 নম্বর পয়েন্ট এটা, 2 নম্বর হচ্ছে জীবন সৃষ্টির আদি যৌগ সমূহ, 3 নম্বর কোঅ্যাসারভেট মণ্ডল, 4 নম্বর প্রোটোসেল, 5 নম্বর জীবনের নানা আদি অবস্থা। এবার 5টা পয়েন্টকে আমরা ব্যাখ্যা করবো। দেখো সম্ভবত 500 কোটি বছর পূর্বে পৃথিবীর সৃষ্টি হয়েছিল জ্বলন্ত সূর্যের টুকরো থেকে। কথাটা বললাম এখানে বিগ ব্যাং থিওরি, যেটা আমি বলেছিলাম যে কোনো একটা সলিড বস্তু ছিল, সেই বস্তুতে কোনো রকম বিস্ফোরণ হয় এবং সেখান থেকে ছোট ছোট টুকরো বেরিয়ে গিয়ে সৌরজগতের সৃষ্টি করে। তো বলছে যে 500 কোটি বছর আগে জ্বলন্ত সূর্য থেকে, যদি জ্বলন্ত সূর্য থেকে তৈরি হয় তাহলে সূর্যের খণ্ড কি হবে, জ্বলন্তই হবে।
প্রথমে পৃথিবী ছিল গ্যাস এবং বাষ্পপূর্ণ জ্বলন্ত ঘূর্ণায়মান আগুনের পিণ্ড। তখন এখানে 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। তো এখানে কি এটা জ্বলছিল এবং গ্যাসের পিণ্ড ছিল। ধীরে ধীরে ঠান্ডা হয়ে প্রথমে তরলে পরে কঠিন অবস্থা প্রাপ্ত হয়। অর্থাৎ প্রথমে যখন গরম ছিল টকবক করে ফুটছিল এবং এরপর সাধারণত কি হয় ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পরে সাধারণত কিছু হয় তরলে পরিণত হয় এবং তরলে পরিণত হয় তারপরে কঠিন অবস্থা প্রাপ্ত হয়। ভারী মৌলগুলো লোহা নিকেল কেন্দ্রের দিকে, মাঝামাঝি মৌলগুলো হচ্ছে সিলিকন এবং অ্যালুমিনিয়াম, মাঝখানে সবচেয়ে হালকা মৌলগুলো হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন গ্যাস। মানে বলতে কি ধরুন এটা যদি পৃথিবী হয়, তো যখন পৃথিবীতে জ্বলন্ত অগ্নিকুণ্ড ছিল তখন যেগুলো ভারী মলিকুল রয়েছে সেগুলো কি আয়রন নিকেল এগুলো হচ্ছে পৃথিবীর কেন্দ্রের দিকে চলে যায়। তারপর কি হচ্ছে যেগুলো তো হচ্ছে হালকা ছিল যেমন সিলিকন ছিল, অ্যালুমিনিয়াম ছিল, এগুলো কি হচ্ছে তার উপরের দিকে। এটা হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এই গ্যাস ছিল, এগুলো তো শোষণ করতে থাকে, উপপৃষ্ঠ থেকে এরা শোষণ করতে থাকে গ্যাসীয় পরিবেশ। এবং এই হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো দিয়ে কি হয় গ্যাসীয় পরিবেশের সৃষ্টি হয়। তারপর দেখো এই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এরকম তাপমাত্রা হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন ইত্যাদি মুক্ত অবস্থায় থাকা সম্ভব ছিল না। এরা বিভিন্ন ধাতব পদার্থের সঙ্গে যুক্ত হয়ে কার্বাইড নাইট্রাইট অক্সাইড মানে কি বলছে যখন 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকবে তো কোনো জিনিসের ধারণা কথা বলছি যে না কার্বন ডাইঅক্সাইড এখানে কার্বন অক্সিজেন যুক্ত আছে, কিন্তু এত ডিগ্রি টেম্পারেচার কি কার্বনে ঠিকতে পারবে না অক্সিজেনে ঠিকতে পারবে না, তাই সব আলাদা আলাদা অবস্থায় থাকে। আবার যখন পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হবে তখন এরা কনডেনসেশন বিক্রিয়া ঘনীভবন বিক্রিয়া দেখাবে, তার ফলে তোমার কি হয়ে যাবে এভাবে তোমার CO2 গঠিত হবে। এরা বিভিন্ন ধাতব পদার্থের সঙ্গে যুক্ত হয়ে কার্বাইড নাইট্রাইড এবং অক্সাইড ইত্যাদি তৈরি করেছিল। তাহলে তারা মুক্ত অবস্থায় থাকতে পারছিল না, কারণ তারা কি ছিল আয়নিত অবস্থায় ছিল। এরা বিভিন্ন ধাতব পদার্থের সঙ্গে তারপর কার্বন নাইট্রোজেন অক্সিজেনের বিভিন্ন যৌগ যেমন সায়ানোজেন মিথেন জল অ্যামোনিয়া সায়ানাইড ইত্যাদি গ্যাসীয় অবস্থায়ও ছিল। ধরুন এখানে বলছে কি সায়ানাইড মানে কি সায়ানাইড মানে হচ্ছে তোমার কার্বন এবং নাইট্রোজেন মিলে সায়ানাইড তৈরি হয়। এবার এই সায়ানাইডটা কি হচ্ছে দেখো, ধরুন না সায়ানাইড এই সায়ানাইডকে সি এবং এন দ্বারা তৈরি আছে। এবার দেখো নর্মাল অবস্থা যখন এই তাপমাত্রা সি ছিল সি প্লাস আকারের, নাইট্রোজেন হচ্ছে কি এটাও সাধারণত হচ্ছে প্লাস আকারের ছিল। এবার এই যে আয়নিক অবস্থায় ছিল, আয়ন থাকার জন্য কি হচ্ছে তারা পরস্পরের সংশ্লিষ্ট হয়েছে CN বা সায়ানাইড সাধারণত অবস্থায় যুক্ত হয়। পৃথিবী ক্রমশ ঠান্ডা হতে থাকে এবং গ্যাসীয় উপাদানগুলো প্রথমে তরল এবং পরে কঠিন হতে শুরু করে। জলীয় বাষ্প ঠান্ডা হয়ে মেঘ এবং বৃষ্টি করে সে জলরাশি বা সমুদ্রের। তাহলে পৃথিবী যখন প্রচন্ড গরম ছিল তখন গ্যাসীয় অবস্থা, তখন ছিল কি জ্বলন্ত অগ্নিকুণ্ড অবস্থায় ছিল, তারপর ধীরে ধীরে গ্যাসীয় অবস্থা তরল অবস্থায় আসলো, তারপর সঙ্গে কি হলো কঠিন অবস্থায় আসলো। এভাবে তোমার কি জিনিসগুলো ঘনভবন প্রক্রিয়ায় তৈরি হতে থাকলো এবং ওয়াটার সাইকেল চলার ফলে কি হলো আমাদের সমুদ্রে জলরাশি তৈরি হলো। এরপর দেখো জীবন সৃষ্টির আদি যৌগ সমূহ। তাহলে জীবন সৃষ্টির আদি যৌগ কি, ধরে নাও এখানে আমরা কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস এবং সালফার এই কটা উপাদান দিয়ে আমাদের শরীরের সমস্ত জিনিস তৈরি মোটামুটি। তো দেখো এখানে CHO তিনটে দিয়ে কি হচ্ছে কার্বোহাইড্রেট তৈরি হচ্ছে, শর্করা তৈরি হচ্ছে এবং লিপিড তৈরি হচ্ছে। এবার বাকি সবগুলো দিয়ে তৈরি হচ্ছে তোমার প্রোটিন হলো। তাহলে বলছে কি এই জীবন সৃষ্টি উপাদান কার্বন হাইড্রোজেন অক্সিজেন প্রথমে কি আয়নিত অবস্থায় ছিল, তার পরস্পরের সঙ্গে আলাদা অবস্থায় ছিল, কিন্তু যত ঘনীভবন বিক্রিয়া ঘটে তত তার পরস্পর পাশাপাশি আসে এবং তার তৈরি করে কি কার্বোহাইড্রেট তৈরি করে লিপিড তৈরি করে প্রোটিন তৈরি করে
অ্যামিনো অ্যাসিড তৈরি করে, ফ্যাটি অ্যাসিড তৈরি করেন, নিউক্লিক অ্যাসিড তৈরি করে ইত্যাদি। এইসব আদি যৌগ সমৃদ্ধ প্রাথমিক জীবন সৃষ্টি করেছিল। তাহলে এই সমস্ত জিনিসগুলো মিলে কি হয়েছিল, আদি পৃথিবী প্রথম জৈব উপাদান বা জীবন সৃষ্টি করেছিল। এরপর হচ্ছে প্রোটোসেল। প্রোটো কথার মানে কি আদিম, সেল মানে কোষ, তাই এই কথাটার মানে হচ্ছে আদি কোষ। অরিজিন অফ প্রোটোসেল। আদিম পৃথিবীতে সমুদ্রের জলে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন ইত্যাদি পর্যাপ্ত ছিল। কারণ সমুদ্র জলে কেন ছিল, ওই যখন বৃষ্টি হচ্ছে তো উঁচু স্থানগুলো ধুয়ে ধুয়ে এসে কোথায় জমা হচ্ছে, নিচু স্থানে জমা হচ্ছে। এবার ধুয়ে আসার সময় কি হয়, ওর সঙ্গে বিভিন্ন ধরনের মিনারেলস গুলো পরস্পর সঙ্গে যুক্ত হয়ে জলের সঙ্গে, এবং জলের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এখানে কি তৈরি হলো, এখানে প্রথম তোমার একটা স্যুপ তৈরি হলো। সেই স্যুপটাকে বলা হচ্ছে গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে একসঙ্গে জড়ো হয়ে তারপর এই গরম তরল স্যুপটা ধীরে ধীরে কি হলো, কঠিন আকার ধারণ করলো। তাকে জাতীয় পদার্থ গঠন করেছিল, যাকে আমরা কোঅ্যাসারভেট বলছি। এই যে এই জিনিসটা হচ্ছে কোঅ্যাসারভেট মডেল। কে দিয়েছিল, অপারিন দিয়েছিল। যা ছিল প্রথম জীবকোষ। এটি লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট দ্বারা গঠিত। তাহলে এটা হচ্ছে তিনটে জিনিস যা তৈরি থাকে, একটা হচ্ছে লিপিড, একটা হচ্ছে কার্বোহাইড্রেট, একটা প্রোটিন। এই জিনিসটা দেখো, একটা প্রোটিন দিয়ে তৈরি থাকছে, লিপিড দিয়ে তৈরি থাকছে, আর থাকে কার্বোহাইড্রেট। তিন ধরনের জিনিস দিয়ে তৈরি থাকছে। এতে কোষ পর্দার মতো দ্বিস্তরীয় আবরণ ছিল, অর্থাৎ এই যে এটা হচ্ছে দ্বিস্তরীয় আবরণ, কোষ পর্দার মতো আবরণ ছিল। বিজ্ঞানী ফক্স 1965 এটা মাইক্রোস্ফিয়ার নামে এই জিনিসটা যেখানে প্রোটিন, লিপিড এবং কার্বোহাইড্রেট রয়েছে, তাতে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকবে এবং তার চারিদিকে একটা লিপিডের দ্বিস্তরীয় আবরণ থাকে, তাকে বলা হচ্ছে তোমার আবরণ থাকে। এটাকে বিজ্ঞানী ফক্স মাইক্রোস্ফিয়ার নামে অভিহিত করেছিল। এটি অর্ধবেদ্য পর্দাবেষ্টিত প্রোটিনের একটি গঠন। ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল গঠন এবং নিউক্লিওটাইড শৃঙ্খল গঠন প্রভৃতি উপস্থিতিমূলক বিক্রিয়া দেখতে পারত। অর্থাৎ অর্ধবেদ্য পর্দা মানে যে পর্দার মধ্য দিয়ে কিছু জিনিস আদান প্রদান হতে পারে, কিছু আদান প্রদান হতে পারে না, ওই জন্য অর্ধেকটা ভেদ্য। একটা প্রোটিনের একটা গঠন, তাহলে এর ভিতরের দিকে প্রোটিন রয়েছে, এটা হচ্ছে প্রোটিন অংশ, এর ভিতরের অংশ এটা প্রোটিন অংশ, এবং বাইরের দিকে একটা অর্ধবেদ্য পর্দা রয়েছে। ফক্সের মতে মাইক্রোস্ফিয়ার অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খল, অ্যামাইনো অ্যাসিড বলতে কি হচ্ছে, আমাদের এই যে গ্লাইসিন, অ্যালানিন, ভ্যালিন, লিউসিন, লাইসিন, এরকম ভাবে 20খানা অ্যামাইনো অ্যাসিড আমাদের রয়েছে। এগুলো হচ্ছে আমাদের শরীরের জন্য অত্যন্ত জরুরি। এই 20খানা অ্যামাইনো অ্যাসিড হচ্ছে শৃঙ্খল গঠন করে পরস্পরের সঙ্গে। আবার নিউক্লিওটাইড শৃঙ্খল, নিউক্লিওটাইড জিনিসটা কি, আমাদের যে ডিএনএ বা আরএনএ রয়েছে সেগুলো আবার কি তৈরি, নিউক্লিওটাইড দিয়ে তৈরি। এই নিউক্লিওটাইড হচ্ছে তোমার কি কি জিনিস দিয়ে তৈরি থাকে, নিউক্লিওটাইড হলো তোমার এক হচ্ছে কি রাইবোজ সুগার প্লাস নাইট্রোজেন বেস এবং প্লাস ফসফেট, এই তিনটে জিনিস নিয়ে তোমার তৈরি থাকে একটা নিউক্লিওটাইড। ঠিক আছে, এবার বলছে উপচিতিমূলক বিক্রিয়া। উপচিতি মানে যে বিক্রিয়ার মাধ্যমে কোনো গঠনমূলক জিনিস তৈরি, অর্থাৎ জীবদের শুষ্ক ওজন বৃদ্ধি পায়, তাকে বলা হয় উপচিতিমূলক বিক্রিয়া। কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে সৃষ্টি হয় আদি কোষ। তাহলে কোয়াসারভেট বা মাইক্রোস্ফিয়ার যাই হোক না কেন, এর সঙ্গে নিউক্লিক অ্যাসিড বলতে এর মধ্যে কি হলো, ডিএনএ বা আরএনএ যুক্ত হয়ে গিয়ে, নিউক্লিক অ্যাসিড বলতে বলা হয় ডিএনএ বা আরএনএ কে বোঝায়, ডিএনএ অথবা আরএনএ। আরএনএ হচ্ছে একতন্ত্রী, ডিএনএ হচ্ছে দ্বিতন্ত্রী। তো নিউক্লিক অ্যাসিড বলতে ডিএনএ এবং আরএনএ মাইক্রোস্ফিয়ার বা কোয়াসারভেটের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তৈরি হয় আদি কোষ। আদি মানে হচ্ছে প্রাচীন কোষ, সবচেয়ে প্রথম কোষ বা প্রোটোসেল। প্রোটো কথার অর্থ হচ্ছে আদিম, সেল মানে কোষ, আদি কোষ তৈরি হলো। বা প্রোটোবায়ন্ট অর্থাৎ আদি বায়ন্ট মানে হচ্ছে জীব। প্রোটো মানে আদি আর বায়ন্ট মানে হচ্ছে জীব, আদি জীব সৃষ্টি হলো। এবার জীবনের নানা
আদি অবস্থা, জীবনে কি কি আদি অবস্থা ছিল। প্রথম উৎপন্ন আদি কোষ ছিল নিউক্লিয়াসবিহীন ইউপ্রোক্যারিওটিক কোষ। এবার নিউক্লিয়াসবিহীন প্রোক্যারিওটিক কোষ মানে তার আমাদের দুই রকমের কোষ পাওয়া যায়, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক সেল, এবং একটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ, ইউক্যারিওটিক কোষ সেল। এবার দেখো প্রো মানে হচ্ছে আদি আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। এখানে দেখো প্রো মানে হচ্ছে আদি আর ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তো যাদের ক্ষেত্রে আদি নিউক্লিয়াস থাকবে তারা হচ্ছে প্রোক্যারিওটিক, অর্থাৎ যেখানে আদি নিউক্লিয়াস বলতে এখানে নিউক্লিয়াস অনুপস্থিত থাকবে, আর যেখানে শুধু নিউক্লিয়াস উপস্থিত থাকবে সেটা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তাহলে প্রোক্যারিওটিক কোষের উদাহরণ কি? এটা উদাহরণ হলো ব্যাকটেরিয়া, হচ্ছে প্রোক্যারিওটিক কোষের উদাহরণ। আর ইউক্যারিওটিক কোষের উদাহরণ হচ্ছে যত আদর্শ কোষ রয়েছে, যেমন হচ্ছে কি সে তোমার প্রোটোজোয়া হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, আমাদের হিউম্যান হতে পারে, এগুলো সব উন্নত প্রজাতির, অর্থাৎ এখানে নিউক্লিয়াস উপস্থিত থাকে, একে আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ বলা হয়। তাহলে ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল ইত্যাদি ছিল এই প্রকারের কোষ। তার প্রোক্যারিওটিক কোষের উদাহরণ তোমাকে বলা হলো এখানে কি? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, অর্থাৎ নীল ধরনের এক ধরনের নীল সবুজের শৈবাল রয়েছে, তাকে বলা হয় নীলাভ সবুজ শৈবাল বা ব্লু গ্রিন অ্যালগি। প্রোক্যারিওটিক কোষ, প্রোক্যারিওটিক কোষ থেকে সৃষ্টি হয় ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষে। তার প্রথমে কারা আসলো? প্রথমে আসলো প্রোক্যারিওটিক কোষ, তাদের নিউক্লিয়াস নেই। পরবর্তীকালে কিছু কোষের নিউক্লিয়াস তৈরি হলো এবং এই নিউক্লিয়াস তৈরি হওয়া কোষগুলোকে বলা হচ্ছে ইউক্যারিওটিক কোষ। কিছু আদর্শ কোষ সবুজ কণা সৃষ্টি করে। এবার ইউক্যারিওটিক কোষের মধ্যে কিছু কণার মধ্যে, কিছু কোষের মধ্যে তোমার কি তৈরি হলো? সবুজ কণা। সবুজ কণা বলতে বোঝা যাচ্ছে ক্লোরোফিল, সবুজ কণা বলতে বোঝায় ক্লোরোফিল। এই ক্লোরোফিলের তৈরি হলো। এই ধরনের উদ্ভিদ কোষ, এই ধরনের উদ্ভিদ কোষ থেকে উদ্ভিদ ও প্রাণীদের দ্বারা বিভিন্ন জীব সৃষ্টি করলো। মানে কি যে প্রথম আসল প্রোটোবায়ট বা আদি কোষ। এই আদি কোষের মধ্যে থেকে তৈরি হলো কি প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক কোষ মানে যাদের নিউক্লিয়াস নেই, যেমন ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল। এরপরে সেই প্রোক্যারিওটিক কোষ থেকে কিছু কোষ তোমার নিউক্লিয়াস পূর্ণ হয়ে গেল, নিউক্লিয়াস পূর্ণ হওয়ার জন্য সেটা হয়ে গেল ইউক্যারিওটিক কোষ। এবার ইউক্যারিওটিক কোষের মধ্যে আবার কিছু কোষ কি করলো? ক্লোরোফিল যুক্ত হয়ে গেল, সবুজ কণা যুক্ত হয়ে গেল, আর কিছু সবুজ কণা বিহীন থাকলো। এই সবুজ কণাযুক্ত কোষগুলো কি হয়? সালোক সংশ্লেষ করতে পারলো, যেমন উদ্ভিদ কোষ। আর যারা ক্লোরোফিল থাকলো না, সবুজ কণা থাকলো না, তারা সালোক সংশ্লেষ করতে পারলো না। দ্যাট ইজ আমাদের প্রাণী কোষ, যারা সালোক সংশ্লেষ করতে পারে না। এই হয়ে গেল এই পেজের গল্প। এরপরে নেক্সট পেজ চলো। বলে জীবের বৈচিত্র্যের উৎস। জীবের বৈচিত্র্যের উৎস কি? প্রথম কথা হচ্ছে জীব বৈচিত্র্য কাকে বলা হয়। দেখো এখানে বলছে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র। এবার বাস্তুতন্ত্র কাকে বলা হয়? বাস্তু মানে গৃহ, তন্ত্র মানে একটা সিস্টেম বোঝাচ্ছে। মানে এখানে কি বলছে যে একটা নির্দিষ্ট সময়ে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যখন যে জীব রয়েছে, সে জীব এবং তাদের সঙ্গে সেখানকার পরিবেশের যে অন্তঃসম্পর্ক, তাকেই বলা হচ্ছে বাস্তুতন্ত্র। তাহলে একটা নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট স্থানে ও নির্দিষ্ট সময়ে উপস্থিত জীব এবং তাদের মধ্যে ও তাদের সঙ্গে পরিবেশের যে অন্তঃসম্পর্ক, পরিবেশের যে অন্তঃসম্পর্ক তাকে বলে বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তাহলে একটা নির্দিষ্ট স্থানে এক নির্দিষ্ট সময়ে উপস্থিত জীব
এবং তাদের মধ্যে যে সম্পর্ক এবং তাদের সঙ্গে পরিবেশের যে সম্পর্ক সেটাকে একসঙ্গে বলছি আমরা বাস্তুতন্ত্র। এখানে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্র, এরকম অনেকগুলো বাস্তুতন্ত্র অথবা পরিবেশের কিংবা বাসস্থলের জীবের মধ্যে যে ভিন্নতা দেখা যায় তাকে বৈচিত্র্য বলা হয়। অর্থাৎ একটা জায়গা একটা বাস্তুতন্ত্রে যতগুলো ধরনের ভিন্ন ভিন্ন প্রজাতির জীব বাস করবে তার বৈচিত্র্য, তাকে জীব বৈচিত্র্য বলা হয়। যদি ধরে না শুধুমাত্র এক জায়গায় কাক বাস করে আর অন্য একটা বাস্তুতন্ত্রে কাক এবং আরো 4 রকমের পাখি আছে, তাহলে কি হচ্ছে প্রথম থেকে দ্বিতীয়টার বৈচিত্র্যটা বেশি হলো। জীবদের জননের সময় একজন থেকে অপরজনতে স্থানান্তরযোগ্য প্রকরণের উৎপত্তি হয়। অর্থাৎ জীবদের যখন জনন হয়, যারা যৌন জনন সম্পন্ন করে তাদের কিছু বৈশিষ্ট্য কি হয়, একজন থেকে পরবর্তী জনতে সঞ্চরণ হয়, অর্থাৎ স্থানান্তর হয়। তার ফলে কি হচ্ছে প্রকরণের উৎপত্তি হয়। প্রকরণ মানে হচ্ছে পার্থক্যের উৎপত্তি হয়। পরিবর্তনশীল পরিবেশে তাদের অভিযোজনের ফলে প্রায় 30 মিলিয়ন জীবের উদ্ভব ঘটে। অর্থাৎ বলছে যে যখন জীবদের মধ্যে যৌন জননের সময় তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখা যায়, যে বৈশিষ্ট্য একজন থেকে পরবর্তী জনতে যায়, এবং তার ফলে কি হচ্ছে সে বৈশিষ্ট্যগুলোর জন্য কি হয়, তারা প্রত্যেকটা জীব অন্য থেকে পৃথক হয়। আবার পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য তারা কিন্তু পৃথক হয়। পৃথক হওয়ার জন্য এই 30 মিলিয়ন জীবের উদ্ভব ঘটেছে, পার্থক্য হয়েছে বলে 30 মিলিয়ন জীব উৎপত্তি ঘটেছে। একই প্রজাতির মধ্যে নানান পার্থক্য বা প্রকরণ পরিলক্ষিত হয়। এবার প্রজাতি জিনিসটা কি? প্রজাতি, তার প্রজাতি হচ্ছে যে প্রজাতি হচ্ছে জননের সক্ষম, অর্থাৎ যে সমস্ত জীবগুলো নিজেদের মধ্যে জননের সক্ষম তারা হচ্ছে প্রজাতি। যে সমস্ত জীবরা নিজেদের মধ্যে জননের সক্ষম হয় তারা, যারা নিজেদের মধ্যে জনন সম্পন্ন করে তারা হচ্ছে প্রজাতি। জননের সক্ষম জীব, জননে সক্ষম জীবদের প্রজাতি বলা হয়। যেমন বাঘের প্রজাতি, যেমন হাতির প্রজাতি, মানুষের প্রজাতি। এরপরে দেখো বলছে এছাড়া অভিব্যক্তি এবং মিউটেশন মাধ্যমে নতুন নতুন প্রজাতির আবির্ভাব ঘটে। অভিব্যক্তি মানে হচ্ছে যে এই পরিবর্তনশীল পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য জীবের মধ্যে যে পরিবর্তন আসে তার ফলে সেটা, এবং সেই পরিবর্তন যখন একজন থেকে পরবর্তী জন ছড়িয়ে পড়ত সেটা হচ্ছে অভিব্যক্তি। আর মিউটেশন হচ্ছে যে আমাদের শরীরে যে ডিএনএ রয়েছে, ডিএনএর মধ্যে জিন রয়েছে, এবং এই জিনের মধ্যে যদি আকস্মিক কোনো পরিবর্তন ঘটে, জিনের মধ্যে যদি আকস্মিক কোনো পরিবর্তন ঘটে যার ফলে কি হচ্ছে তার ফেনোটাইপিক বৈশিষ্ট্য, অর্থাৎ খালি চোখে যে বৈশিষ্ট্য দেখতে পাবে তার বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, তখন তাকে মিউটেশন বলা হয় থাকে। এখানে দেখো সংজ্ঞাটা দিয়ে দিয়েছে। প্রকরণ কাকে বলছে? প্রতিটি প্রজাতি জীবদের বৈশিষ্ট্যের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্থক্য দেখা যায়, অর্থাৎ প্রত্যেকটা জীব রয়েছে এবং প্রত্যেকটা জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য রয়েছে। যদি ঘোড়াকে দেখো তো প্রত্যেকটা ঘোড়ার মধ্যে কিছু না কিছু পার্থক্য রয়েছে। এটা গরুকে দেখো তো প্রত্যেকটা গরুর মধ্যে কিছু না কিছু পার্থক্য রয়েছে, তার হাইটে হোক, কালারে হোক, সাইজে হোক, ওয়েটে হোক, এটা পার্থক্য। একে বলা হচ্ছে প্রকরণ। আর এটা কেন তৈরি হয়? এটা মিউটেশনের মাধ্যমে তৈরি হয়। এবার মিউটেশন কি জিনিস? জীবের মধ্যে সঞ্চারণযোগ্য জিনের আকস্মিক কোনো পরিবর্তন, অর্থাৎ যে জিনের, এবার প্রশ্ন হলো জিন জিনিসটা কি? জিন হচ্ছে ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশ। ডিএনএর একটা ক্ষুদ্রতম অংশ যা একটা নির্দিষ্ট প্রোটিনের বার্তা বহন করে। এর বার্তা বহন করে, সেটা জিন। এবার এই জিনের মধ্যে যদি কোনো রকম পরিবর্তন চলে আসে তখন সেটাকে আমরা মিউটেশন বলছি, এবং পরিবর্তনটা সঞ্চরণশীল, অর্থাৎ একজনের থেকে আরেকজনকে যাবে।
এরপরে চলে এসে আমাদের জীববিদ্যা হলো জীবনের রীতি, প্রক্রিয়া এবং তার বৈচিত্র্যের অধ্যয়ন। প্রথম হচ্ছে নানান স্তর এবং নানা দৃষ্টিকোণ থেকে জীববিদ্যার চর্চা। বলছে বায়োলজি শব্দটি দুটো গ্রিক শব্দ বায়োস মানে জীব এবং লোগোস মানে স্টাডি অর্থাৎ জীব সম্পর্কে পড়াশোনা করা থেকে এসছে। তো জীববিদ্যা হলো জীব সম্পর্কে অধ্যয়ন করা। জীববিদ্যা শব্দটি প্রথম ল্যামার 1801 খ্রিস্টাব্দে ব্যবহার করেছেন। তাহলে জীববিদ্যা শব্দটির প্রথম অর্থ বায়োলজি। এবার বায়োলজি কথাটি এসছে বায়োস এবং লোগোস থেকে। বায়োস মানে হচ্ছে জীব আর লোগোস মানে হচ্ছে স্টাডি। ওকে, এগুলো গ্রিক ওয়ার্ড। এবার হচ্ছে কি জীববিদ্যা শব্দটি প্রথম কে ব্যবহার করেছিল? ল্যামার। কত খ্রিস্টাব্দে? 1801 খ্রিস্টাব্দে ব্যবহার করেছিল। তাহলে জীববিদ্যার সংজ্ঞা কি বলছে দেখো এখানে। বলছে বিজ্ঞানের যে শাখায় জীবনের তথা জীবের রীতি, প্রক্রিয়া, তার বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয়। জীবের রীতি মানে হচ্ছে তাদের নিয়ম কারণগুলোকে বলা হচ্ছে। প্রক্রিয়া, তার ভিতরে যে বিভিন্ন ধরনের হয়তো বিপাক প্রক্রিয়া চলছে, বা হয়তো শ্বসন প্রক্রিয়া চলছে, বা রেচন প্রক্রিয়া চলছে, জনন প্রক্রিয়া চলছে, এই যে প্রক্রিয়াগুলোকে বলা হচ্ছে প্রক্রিয়া। এবং তার বৈচিত্র্য অর্থাৎ একটা জীব থেকে আরেকটা জীবের মধ্যে যে পার্থক্য তাকে জীবের বৈচিত্র্য বলা হয়ে থাকে, আলোচনা করা হয়, তাকে জীববিদ্যা বলা হয়। এবার জীববিদ্যা আমরা কেন পড়ব? ওকে, আমরা কোন একটা জিনিসকে কেন পড়ব এটা একটু দেখো। জীববিদ্যা অধ্যয়নের কয়েকটি উদ্দেশ্য হলো, একটা হচ্ছে পারিপার্শ্বিক পরিবেশে উদ্ভিদ, প্রাণী, কীটপতঙ্গ ইত্যাদি সম্পর্কে কৌতূহল সৃষ্টি করা। অর্থাৎ তুমি যেখানে বসবাস করছো তার চারপাশে কত ধরনের পতঙ্গ রয়েছে, কত ধরনের পাখি রয়েছে, কত ধরনের উদ্ভিদ রয়েছে, এগুলো সম্পর্কে তোমার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি করা, জানার আগ্রহ তৈরি করা হচ্ছে জীববিদ্যার একটা উদ্দেশ্য। 2 নম্বর বলছে প্রকৃতির বিভিন্ন জীবের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা, পরিবেশের সঙ্গে তাদের সামগ্রিক সম্পর্ক অবহিত। অর্থাৎ আমাদের চারপাশে যে জীবগুলো রয়েছে তারা তো এমনি নেই, তাদের তো কোনো গুরুত্ব রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে আমরা তাদের উপর নির্ভরশীল হচ্ছি, আবার কোনো ক্ষেত্রে তারা আমাদের উপর নির্ভরশীল হচ্ছে। এই যে পরস্পর সম্পর্ক, সেই সম্পর্ককে অধ্যয়ন করতে হবে। কারণ এই পরিবেশে শুধুমাত্র আমরা একাই থাকতে পারি না, অসম্ভব। আমরা কারো কোনো কাজের জন্য ডিপেন্ড করি, আমার খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে বেঁচে থাকি, আর উদ্ভিদরা আবার অক্সিজেনের জন্য, কার্বন ডাইঅক্সাইডের জন্য আমাদের উপর নির্ভর করে। 3 নম্বর বলছে দেখো, উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ সম্পর্কে আন্তরিক ভালোবাসা এবং মমত্ববোধ গড়ে তোলা। অর্থাৎ তোমার চারপাশের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের সঙ্গে তোমার যাতে একটা গুড রিলেশন, ভালো সম্পর্ক তৈরি হয়, তার জন্য অধ্যয়ন করা। তারপর 4 নম্বর হচ্ছে দেখো, প্রকৃতির জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে জ্ঞান জাগ্রত করা। অর্থাৎ প্রকৃতি নিয়ে আমাদের যে সমস্ত সামাজিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জাগ্রত করা। 5 নম্বর দেখো, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, ব্যবহারযোগ্য উপাদানের ভারসাম্য সমবন্টন সম্বন্ধে বোঝাপড়ার মনোভাব তৈরি করা। অর্থাৎ দেখা হলো গাছ, আমি জ্বালানির জন্য প্রচুর পরিমাণে গাছ কেটে চলে যাচ্ছি, তা চালু যাচ্ছে, তারপর কি হচ্ছে, গাছের সংখ্যা কমে যাচ্ছে, গাছের সংখ্যা আমাদের গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাবে, যেটা ক্ষতি করবে। তাই পরিবেশের যে জিনিসগুলোকে আমরা একটা নির্দিষ্ট পরিমাপ মাপে ব্যবহার করি এবং তাকে আবার পরিবেশের জিনিসগুলো পরিবেশে ফিরিয়ে দিতে পারি, সেই সম্পর্কে অধ্যয়ন করতে হবে। করার জন্য বায়োলজি পড়া। দূষণ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের উন্নয়ন সম্পর্কে সচেতনতা জাগ্রত করা, প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করা। অর্থাৎ পরিবেশকে আমার ক্ষতি করা, অর্থাৎ দূষণ তৈরি করা, যে কোন জিনিসটা, কোন শব্দ কত বেশি হলে দূষণ তৈরি হবে, কোন পলিউট্যান্ট অর্থাৎ দূষক পদার্থের পরিমাণ পরিবেশে বেড়ে গেলে পরিবেশে দূষণ তৈরি হবে, সেগুলো সম্পর্কে জানতে হবে। এবং প্রাকৃতিক সম্পদের প্রাকৃতিক সম্পদ শুধু ব্যবহার করলে তো হবে না, সেটাকে সংরক্ষণ করতে হবে। শুধু আম গাছ লাগিয়ে দিলে তো হবে না, আম গাছটাকে সংরক্ষণ করতে হবে। তবে তো আম গাছ আমাদেরকে কাঠ দিবে, আম গাছ আমাদের জ্বালানি দিবে, ফল দিবে, তাকে সংরক্ষণও করতে হবে এবং তার কতটা ব্যবহার করতে হবে সেটাও লক্ষ্য রাখতে হবে। মানুষের মধ্যে ঐক্য এবং প্রাকৃতিক সম্পদের বিবেচনাপ্রসূত সঠিক ব্যবহার সম্পর্কে ভাবনা, অর্থাৎ প্রাকৃতিক সম্পদে কিভাবে ব্যবহার করব এবং কতটা ব্যবহার করব সে সম্পর্কে সচেতনতা গড়ে তোলা। 8 নম্বর থেকে বিভিন্ন গবেষণামূলক কাজে আগ্রহ সৃষ্টি করে। এবার ধরুন একটা ফুল,
একটা ফুল, তোমার চারপাশে ফুল রয়েছে, এই ফুল থেকে আবার ভ্যারাইটি ধরনের ফুল তৈরি করা, অর্থাৎ তারপর গবেষণা করা। একটা খাদ্য রয়েছে, সেই খাদ্যকে আকারে বড় করা, সেই খাদ্যর ভ্যারাইটি তৈরি করা, এগুলো এক ধরনের গবেষণা। তারপর চিকিৎসা বিজ্ঞান, আমাদের চারপাশে কি রয়েছে, বিভিন্ন ধরনের জীবাণু যারা আমাদের শরীরে আক্রমণ করে, যারা রোগ তৈরি করে, সে রোগ দূর করার জন্য আমাদের কি করতে হবে, চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণা করতে হবে, রোগ নিবারণ করতে হবে এবং অনাক্রম্যতা সাধন, অর্থাৎ আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে হবে। এবং এসব কাজের জন্য আমাদের কি দরকার, আমাদের জীববিদ্যার জ্ঞান দরকার। দেখো এবার জীববিদ্যা, ওই জন্য জীববিদ্যা কতগুলো শাখা প্রশাখা রয়েছে দেখো। প্রথম হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান, অর্থাৎ যে বিজ্ঞান, জীববিদ্যার যে শাখায় শুধুমাত্র উদ্ভিদ সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলে উদ্ভিদের গঠন, উদ্ভিদের প্রকৃতি, উদ্ভিদের প্রকারভেদ, উদ্ভিদের অন্তর্গঠন, বহির্গঠন, উদ্ভিদের উপকারিতা অপকারিতা সব কিছু আলোচনা করা হয়, সেটা হচ্ছে তোমার উদ্ভিদ বিজ্ঞান। প্রাণী বিজ্ঞান মানে বুঝতে পারছো, যে বিজ্ঞান প্রাণীর সম্পর্কে আলোচনা করা হয় তাকে প্রাণী বিজ্ঞান বলা হয়। উল্লিখিত প্রধান শাখা দুটি ছাড়া জীববিদ্যার বিভিন্ন শাখা, যেমন হচ্ছে জীব রসায়ন। জীব রসায়ন বলতে যে আমাদের শরীর যে সমস্ত রাসায়নিক পদার্থের তৈরি তাকে বলা হয় জীব রসায়ন, সেসব অধ্যয়ন করা। আণবিক জীববিদ্যা, আমাদের মধ্যে যে ডিএনএ আরএনএ রয়েছে সেগুলো সম্পর্কে পড়াশোনা করাকে আণবিক জীববিদ্যা বলা হয়। অনাক্রম্যবিদ্যা, আমাদের দেহে রোগ তৈরি করার যে ক্ষমতা, সেই ক্ষমতাকে সম্পর্কে পড়াশোনা করাকেই বলা হচ্ছে আমাদের অনাক্রম্যবিদ্যা। বংশগতিবিদ্যা, অর্থাৎ এই ডিএনএ আরএনএ যার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো একজনের থেকে পরবর্তী জনতে সঞ্চালিত হচ্ছে তাকেই বলা হচ্ছে বংশগতিবিদ্যা। তারপর হচ্ছে কলাবিদ্যা, কলা মানে টিস্যু। টিস্যু বলতে হচ্ছে এখানে যে আমাদের শরীরে কি অনেকগুলো কোষের সমাহার গঠিত, অনেকগুলো কোষ নিয়ে কি হয়, যখন এক নির্দিষ্ট কার্য সম্পন্ন করে একই ধরনের কোষ, তখন সেটাকে আমরা বলছি কলা। তো সেই কলা সম্পর্কে অধ্যয়ন করাকে টিস্যু কালচার বলা হয়ে থাকে। আবার শারীরবিদ্যা, শারীরবিদ্যা মানে হচ্ছে কি আমাদের ফিজিওলজি সম্পর্কে, অর্থাৎ শরীর সম্পর্কে পড়াশোনা করাকে, শারীর স্থান, শরীরের বিভিন্ন অংশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে পড়াশোনা করে শারীর স্থান বলা হয়। বাস্তুবিদ্যা, অর্থাৎ পরিবেশ উপস্থিত জীব এবং জীবদের মধ্যে পরস্পর সম্পর্ক এবং তাদের সঙ্গে পরিবেশের যে অন্তর সম্পর্ক, সে বিষয়ে পড়াশোনা করাকে বাস্তুবিদ্যা বলা হয়। আচরণবিদ্যা, আচরণবিদ্যা হচ্ছে বিহেভিয়ারাল সায়েন্স, অর্থাৎ একটা জীব কিভাবে আচরণ করছে, কোন পরিবেশে থাকার জন্য তাদের আচরণে কি পরিবর্তন ঘটছে, সে সম্পর্কে অধ্যয়নকে আচরণবিদ্যা বলা হয়। অভিব্যক্তি মানে কিভাবে আরেকটি জীব থেকে আরেকটি অন্য ধরনের জীব তৈরি হচ্ছে, যেমন আমরা পড়লাম এখানে প্রোক্যারিওটিক কোষ থেকে ইউক্যারিওটিক কোষ এসছে, ইউক্যারিওটিক কোষ থেকে কিছু কোষ আবার সবুজ কণাযুক্ত হয়ে তোমার সত্যগুলো উদ্ভিদে পরিণত হচ্ছে, কিছু কোষ মানে কোষ আবার ইউক্যারিওটিক কোষ কি হচ্ছে, সবুজ কণা না থেকে তারা প্রাণীতে পরিণত হয়েছে। এভাবে তোমার একটা জীব থেকে আরেকটা জীব তৈরি হয়েছে সেই সম্পর্কে অধ্যয়ন করাকে বলছে আমরা অভিব্যক্তি। নেক্সট পেজ। জীববিদ্যার বিভিন্ন ক্ষেত্রে, জীববিদ্যার বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে বিজ্ঞানের অন্যান্য শাখার জ্ঞানের সংযুক্তি। তো শুধু একটা প্রাণীকে জানতে গেলে শুধুমাত্র জীববিদ্যা জানলে হবে না, তার সঙ্গে আরও অনেক অন্যান্য সমস্ত ব্রাঞ্চের যে সম্পর্ক, অন্য শিক্ষার যে অন্য সমস্ত ব্রাঞ্চগুলোর যে সম্পর্ক, তাকেই বলা হচ্ছে তোমার, এখানে আলোচনা করা হয় জীববিদ্যার সঙ্গে অন্যান্য বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। যেমন দেখো বলছে অধুনা জীববিজ্ঞান একক নির্ভরশীল বিজ্ঞান নয়। বর্তমানে যে জীববিজ্ঞান সেটা শুধুমাত্র জীববিদ্যা নিয়ে তৈরি হয়নি, এখানে কি রয়েছে, ওর সঙ্গে আরও কিছু যুক্ত হয়েছে। জীববিজ্ঞানের সঙ্গে বিজ্ঞানের অন্যান্য শাখার সংযুক্তি ঘটেছে, অর্থাৎ সায়েন্স যে ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ বিজ্ঞানের যে ফিল্ড, সেই ফিল্ডের অন্যান্য ব্রাঞ্চগুলো কিন্তু জীববিজ্ঞানের সঙ্গে যুক্ত হয়েছে এখন। ফলে সৃষ্টি হয়েছে জীববিজ্ঞানের বিভিন্ন শাখা, যেমন প্রথম জীব পদার্থবিদ্যা বায়োফিজিক্স, অর্থাৎ পদার্থবিদ্যার সঙ্গে জীবন বিজ্ঞানের সাথে কম্বাইন করে তৈরি করা হয়েছে নতুন একটা ব্রাঞ্চ, তার নাম হচ্ছে বায়োফিজিক্স। তারপর হচ্ছে জীব রসায়ন কেমিস্ট্রি, এই কেমিস্ট্রির সঙ্গে সঙ্গে জীবন বিজ্ঞানের যে সম্পর্ক তার অধ্যয়নকে একসাথে বলা হচ্ছে বায়োকেমিস্ট্রি। তারপর হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা বা জীববিদ্যা বায়োমেট্রি, এটা বিশেষ করে হচ্ছে তোমার জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যান বিদ্যা বলতে মিন, মোড, মিডিয়ান, এগুলো আসলে ম্যাথমেটিক্সের পার্ট, অঙ্কের পার্ট।
এই অঙ্কের পার্টগুলো যখন জীবন বিজ্ঞানের সঙ্গে যুক্ত হচ্ছে তখন সেটাকে আমরা বলছি পরিসংখ্যান বিদ্যা বা জীবনীতি। জীব ইলেকট্রনিক্স, জীববিদ্যা এবং ইলেকট্রনিক্সের সহযোগে গঠিত ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে জীববিদ্যা। সেরকম প্রত্নজীববিদ্যা, নৃবিদ্যা, ভৌগোলিক জীববিদ্যা, সাইবারনেটিক্স ইত্যাদি বিশেষ গড়ে উঠেছে। যেমন প্রত্নজীববিদ্যা, প্যালিওন্টোলজি, অর্থাৎ কিভাবে আদি পূর্বপুরুষ থেকে বর্তমানের মানুষরা এসছে স্টেপ বাই স্টেপ, সেটাকে অধ্যয়ন করাকে বলা হচ্ছে ফসিল বা জীবাশ্ম নিয়ে গবেষণা করাকে বলা হচ্ছে প্রত্নজীববিদ্যা। নৃবিদ্যা, প্রথমে প্যালিওন্টোলজি মানে হচ্ছে যে আজ থেকে ধরো 1000 বছর আগে কোনো একটা জীব পৃথিবীতে ছিল, সে জীবটা মারা গেছে, বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তার কোনো ফসিলস অর্থাৎ জীবাশ্ম মাটিতে চাপা পড়ে আছে, তো সেটা বের করে সেই সম্পর্কে অধ্যয়ন করাকে বলা হচ্ছে তোমার প্যালিওন্টোলজি বা প্রত্নজীববিদ্যা। নৃবিদ্যা বা অ্যানথ্রোপোলজি হচ্ছে জীববিজ্ঞানের যে শাখায় মানুষের উৎপত্তি, অভিব্যক্তি, সভ্যতা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে ভৌগোলিক জীববিদ্যা। তারপর হচ্ছে অ্যানথ্রোপোলজি। ভৌগোলিক জীববিদ্যা মানে ভূগোল এবং ভূবিদ্যার সঙ্গে জীববিদ্যার সম্পর্ক। সাইবারনেটিক্স, জীববিদ্যা এবং প্রযুক্তিবিদ্যা নিয়ে যে বিজ্ঞান গড়ে উঠেছে তাকে সাইবারনেটিক্স বলা হয়। হলো এবার আধুনিক জীববিদ্যার প্রয়োগ। এই যে বর্তমানে যে জীববিদ্যা রয়েছে সেই জীববিদ্যার প্রয়োগ কি, তার অ্যাপ্লিকেশন কি রয়েছে। আমরা জীববিদ্যা পড়লাম, জানলাম, কিন্তু তার অ্যাপ্লিকেশনটা কি হলো দেখো। বলছে প্রথম হচ্ছে সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে মানুষকে নানা নতুন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই সমস্যার সমাধানে জীববিজ্ঞান অগ্রণী ভূমিকা পালন করছে। জীববিজ্ঞান কয়েকটি গুরুত্বপূর্ণ প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে কৃষিক্ষেত্রে দেখো, পৃথিবী হচ্ছে 300 থেকে 400 কোটি ক্রোড় লোকের বাসযোগ্য আমাদের পৃথিবী, কিন্তু এখানে বর্তমান লোক সংখ্যা হচ্ছে হচ্ছে 750 কোটির বেশি। এবার এত বিপুল পপুলেশন, এখানে তো ল্যান্ড অর্থাৎ খাদ্য এবং বাসস্থান সীমিত। এবার এই সীমিত খাদ্য বাসস্থানের মধ্যেও কিভাবে তোমার এত লোকের খাবার জোগাড় করতে হবে। ওকে, এটা হচ্ছে জীববিদ্যা। শুধুমাত্র খাবার জোগাড় করতে হবে, তার সঙ্গে তার কি করতে হবে, তাদের মেডিকেল সায়েন্সকে ডেভেলপ করতে হবে যাতে মানুষ সুস্থভাবে বেঁচে থাকতে পারে খাদ্য এবং স্বাস্থ্য বাসস্থানের মধ্যে। সেই জন্য কি হচ্ছে, জীববিদ্যার উন্নতি দরকার। প্রথম খাদ্য উৎপাদন। কেন খাদ্য উৎপাদন করব? ধরুন একটা জমিতে আগে একবার ফসল হতো, এখন 4বার ফসল হয়। তারপর কি খাদ্যের উৎপাদন রেটটা অনেক বেড়ে গেছে। আগে হয়তো একটা ধান তোমার বিঘায় 5 কুইন্টাল হতো, এখন সেটা হচ্ছে 10 কুইন্টাল হচ্ছে। কারণ এটা হচ্ছে কি হাইব্রিডাইজেশন করার ফলে, সংকরণ ঘটানোর ফলে তৈরি হচ্ছে। যেমন দেখো কেন বলছে জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে খাদ্য উৎপাদন প্রভূত উন্নতি করা হয়। যেমন উচ্চ ফলনশীল বীজ, IR8, IR20, পুষা, জয়া, জগন্নাথ। উন্নত ফলনশীল গম, সোনালিকা, কল্যাণ সোনা, জনক, ভুট্টা, বিক্রম, তারপর জহর, সোনা ইত্যাদি। এই সমস্ত যে উন্নত প্রজাতির বীজ, এই বীজগুলোর কি বৈশিষ্ট্য? এদের ফলন বেশি হবে, এরা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে, এরা স্ট্রেস টলারেন্ট হবে, অর্থাৎ এরা তোমার যে কোনো পরিবেশে তোমার খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবে। এবার বীজহীন ফল উৎপাদন। একটা বীজের মধ্যে একটা ফলের মধ্যে যদি প্রচুর বীজ থাকে তাহলে ফলের শ্বাসের পরিমাণ কমে যাবে, বলে আমাদের কি পুষ্টির অভাব দেখা দিবে, ঘাটতি হবে। তাই কি হচ্ছে, বীজহীন ফল তৈরি করা হচ্ছে যাতে শ্বাসের পরিমাণটা বেশি করা হয়। তারপর কীট পতঙ্গ দমন। ফসল সবচেয়ে বেশি নষ্ট হয় কিছু জন্য, কীট পতঙ্গের জন্য। তারা কিছু যে ফসল তৈরি করা হচ্ছে, যে ফসলগুলো কি হচ্ছে তাদের কীট পতঙ্গ আক্রমণ না করে। তারপর কি হচ্ছে, তাকে জেনেটিক্যালি মডিফাইড করা হচ্ছে। পোলট্রি, তুমি জাস্ট একবার চিন্তা করে দেখো যে বাজারে যদি আজকে পোলট্রি না থাকতো তাহলে মুরগির মাংসের কি হাহাকার পড়ে যেত। কারণ একটা দেশি পোলট্রি, দেশি মুরগি বড় হতে 6 থেকে 7 মাস বা 1 বছর লেগে, 1 কিলো হতে 6-7 মাস বা 1 বছর লেগে যাচ্ছে। কিন্তু একটা পোলট্রি মাংস 20 দিনে 1 কিলো হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, পোলট্রিকে উন্নত এবং সংকরণ পদ্ধতিতে হাঁস ও মুরগির
চাষ করে প্রচুর ডিম ও মাংস উৎপাদন করা হচ্ছে। মৎস্য চাষ, আজ দেখো কত বড় বড় মাছ চাষ করা হচ্ছে, বিভিন্ন ভ্যারাইটির মাছ চাষ করা হচ্ছে, সেগুলো কার দ্বারা? এর দ্বারা হচ্ছে। কৃত্রিম প্রজননের মাধ্যমে, কৃত্রিম প্রজনন মানে একটা মাছের মধ্যে হরমোনকে ইনজেকশন করে দেওয়া হচ্ছে, লিউটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, যার ফলে একটা মাছ খুব বেশি পরিমাণে ডিম পাচ্ছে এবং শুকনো উৎপাদন করছে, যার ফলে তাদের প্রোডাকশন রেটটা বেড়ে যাচ্ছে। উন্নত জাতের পপুলেশন, পশুপালন, সংকরণ পদ্ধতির সাহায্যে উন্নত জাতের অধিক দুগ্ধ প্রদায়ী গাভী যেমন মুলতানি, ভাগলপুরি, শাহিওয়াল ইত্যাদি সৃষ্টি করা সম্ভব হয়েছে। আবার মৌমাছি পালন, কৃত্রিম উপায়ে মৌমাছি পালন করে প্রচুর পরিমাণে মধু উৎপাদন করা সম্ভব হয়েছে। পরিধেয় উপাদানে, জীববিজ্ঞানের ধারণা থেকে পরিধেয় উৎপাদনের কাঁচামাল হিসেবে উৎকৃষ্ট মানের তুলো, পাটতন্তু, পশম, রেশম ইত্যাদি বলা হয়েছে। এরপর হচ্ছে কি চিকিৎসা বিজ্ঞানে, দেখো তাহলে শুধু খাদ্যের উন্নতি করলে হবে না, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে খাদ্য, বাসস্থান এবং হচ্ছে চিকিৎসা, এই তিনটে জিনিসকে উন্নত করতে হবে, যা জীববিদ্যার সবচেয়ে বড় দায়িত্ব। তার জীব প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়কারী বিভিন্ন যন্ত্র যেমন সৃষ্টি করা হয়েছে, বিভিন্ন জীবনদায়ী অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, ক্লোরোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, অরিওমাইসিন প্রস্তুত করা হয়েছে। জীববিদ্যার সাহায্যে যেমন কি করা হয়েছে, বিভিন্ন রোগ নির্ণয়কারী যন্ত্র তৈরি করা হয়েছে, মেডিকেল ইকুইপমেন্ট তৈরি করা হয়েছে, তেমনি কি হয়েছে, বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক কারা? যারা তোমার হচ্ছে ব্যাকটেরিয়ার গ্রোথকে, ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বন্ধ করে দেয়। আমাদের শরীরে যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তো ব্যাকটেরিয়াল ইনফেকশনকে স্টপ করে দেয় কে? অ্যান্টিবায়োটিক। তারা ব্যাকটেরিয়াগুলো কিল করে দেয়, ধ্বংস করে দেয়। যেমন পেনিসিলিন ক্রাইসোজেনাম নামক এক ধরনের ছত্রাক থেকে, স্ট্রেপ্টোমাইসিস বলে একটা ব্যাকটেরিয়া থেকে তৈরি হয়, ক্লোরোমাইসিন একই, এরিথ্রোমাইসিন এবং করা হয়। যেমন হচ্ছে কি আবার কি বিভিন্ন অরিওমাইসিন কম্পোজ করা হচ্ছে। তাহলে অ্যান্টিবায়োটিক কি করছে? অ্যান্টিবায়োটিক হচ্ছে আমাদের ঘরে যে সমস্ত ব্যাকটেরিয়া আক্রমণ করলো, সেই ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করার জন্য, মেরে ফেলার জন্য আমাদের অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। বিভিন্ন প্রাণীদের থেকে নানা রকম ওষুধ তৈরি হচ্ছে, যেমন পাগলা কুকুর কি হয়, পাগলা কুকুর কামড়ালে কি হয়, জলাতঙ্ক রোগ হয়। তো সেই পাগলা কুকুরের লালা থেকে জলাতঙ্ক রোগের প্রতিষেধক হাইড্রোফোবিনাম তৈরি করা হয়েছে। তাহলে একটা পাগলা কুকুর বলতে কিভাবে চিনবে যে এটা জলাতঙ্ক আক্রান্ত? সে কুকুরটার চোখগুলো যদি ঝুলে থাকবে, মুখ দিয়ে লালা পড়বে, কান ধরে ঝুলে থাকবে, লেজটা সোজা হয়ে যাবে, তবে তো বুঝতে পারবে যে এটা পাগল কুকুর। এবং সে পাগল কুকুরের লালা রসে কি রয়েছে, সেখানে তোমার রেবিস ভাইরাসের জীবাণু রয়েছে। সেই রেবিস ভাইরাসের জীবাণু থেকে তোমার তৈরি করা হচ্ছে হাইড্রোফোবিনাম নামক এক ধরনের রোগের প্রতিষেধক। সাপের বিষ থেকে তৈরি হচ্ছে অ্যান্টিভেনাম সিরাম, সাপের যে বিষ, স্নেক ভেনাম যেটা রয়েছে, ওখান থেকে তৈরি করা হচ্ছে অ্যান্টিভেনাম সিরাম। ল্যাকেসিস ইত্যাদি বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া রোগে ভ্যাকসিন এবং টিকা আবিষ্কারের ফলে রোগ প্রতিরোধ করা সম্ভব হয়ে যায়। দেখো বাচ্চাকালে আমাদের বাচ্চাদের কতগুলো করে টিকা দেওয়া হয়। এই টিকাগুলো কেন? যাতে পার্মানেন্টলি একটা বাচ্চার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়, তার জন্য। কি কি টিকা দেওয়া হয়? দেখো কলেরার টিকা দেওয়া হয়, টাইফয়েডের টিকা দেওয়া হয়, ডিপথেরিয়া, টিটেনাস, পোলিও, হেপাটাইটিস বি দেওয়া হচ্ছে। এরপরে দেখো বলছে কি মহাকাশ গবেষণা। জীববিজ্ঞানের জ্ঞান থেকে মহাকাশে এককোষী শৈবাল ক্লোরেল্লা রাখেন। এক শৈবাল চালানোর সময় মহাকাশযানের শিহরণ শোষণ করে, অর্থাৎ একটা মহাকাশযান যখন মহাকাশচারীরা যায়, সে মহাকাশযানের কি হয়, ভিতরের পরিবেশে যাতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে না যায়, সেটা কন্ট্রোল রাখার জন্য কি হয়, এই ক্লোরেল্লাকে নির্ভয়ের সঙ্গে চাষ করা হয়। যার ফলে কি হচ্ছে, মহাকাশযানের ভিতরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়বে না। এবার হচ্ছে অন্যান্য ভূমিকা। কি কি অন্যান্য ভূমিকা? দেখো জীববিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে সমুদ্রবিদ্যায় তেল সন্ধান এবং বন্যবস্তু
ভূমিক্ষয় রোধে, সমুদ্র তেল সন্ধান, বন্যা, ভূমিক্ষয় রোধে, মানব সুপ্রজনন বিদ্যা অর্থাৎ এই যে আইভিএফ বলছি, ইনভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ টেস্ট টিউব বেবি তৈরি করতে, শিল্পের ক্ষেত্রে, জনস্বাস্থ্য রক্ষায়, পরজীবী তত্ত্বে, জনবিস্ফোরণ রোধে প্রভৃত উন্নতি হচ্ছে। জনবিস্ফোরণ রোধে প্রভৃত উন্নতি সাধন ঘটেছে। হ্যাঁ, এবার আমরা পড়ব জীবনের নানা বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস, ট্যাক্সোনমি। এই যে পৃথিবীতে এত ধরনের জীব রয়েছে, মোটামুটি 1.7 মিলিয়ন, তোমরা এখানে 30 মিলিয়ন জীব পড়লে, পৃথিবীতে 30 মিলিয়ন জীব রয়েছে। তো এত জীবকে তো একটা নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করতে হবে, তাদের নিজস্ব একটা নাম দিতে হবে, না হলে একটা জীব কোন জীব তোমরা শনাক্ত করতে পারবো না। তো এই যে নামকরণের যে নীতি বা এই যে বিন্যাস, শ্রেণীবিন্যাসের যে নীতি, সেটাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি। এখানে ট্যাক্সোনমি কথাটির অর্থটি, ট্যাক্সোনমি বা বিন্যাস বিধি হলো জীববিজ্ঞানের একটি প্রাচীনতম শাখা, যেখানে জীবের নামকরণ করা হয়, শনাক্তকরণ করা হয় এবং গোষ্ঠীভুক্তকরণ করা হয়। বুঝতে পারলে? জীবকে প্রথমে কি করতে হবে? শনাক্ত করতে হবে। কিসে দ্বারা শনাক্ত করবে? জীবের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে। ধরো তোমাকে একটা গরু দেওয়া হলো, একটা ঘোড়া দেওয়া হলো, এবার গরু আর ঘোড়ার মধ্যে কিছু তো পার্থক্য আছে, তুমি খালি চোখে দেখতে পাচ্ছ। সে পার্থক্যগুলো প্রথমে আগে লিপিবদ্ধ করতে হবে। সেই পার্থক্যের উপর ভিত্তি করে এটা বলতে হবে এটা গরু, এটা ঘোড়া। এবার গরু এবং ঘোড়াকে আবার তোমার নির্দিষ্ট একটা শ্রেণীতে ফেলতে হবে, যে গরু এটা শ্রেণীর মধ্যে পড়ছে আর ঘোড়া এই শ্রেণীটার মধ্যে পড়ছে। এইভাবে তোমার প্রত্যেকটা জীবের সম্পর্কে কি করতে হবে? শ্রেণীবিন্যাস তৈরি করতে হবে। দেখো কিভাবে করা যায়। অগাস্টিন পি দ্য ক্যান্ডোলে সর্বপ্রথম ট্যাক্সোনমি শব্দটি ব্যবহার করেন। তাহলে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে ট্যাক্সোনমি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেছেন? অগাস্টিন পি দ্য ক্যান্ডোলে। ট্যাক্সোনমি দুটো শব্দ ট্যাক্সিস এবং নোমোস থেকে উদ্ভব হয়েছে। ট্যাক্সিস কথা অর্থ হচ্ছে বিন্যাস, বিন্যাস মানে হচ্ছে কি পৃথক করা, এবং নোমোস কথা অর্থ হচ্ছে কি বিধি বা নিয়ম। তাহলে কিছু বিধি বা কিছু রুলসের মাধ্যমে, কিছু নিয়মের মাধ্যমে প্রতিটা জীবকে শনাক্তকরণ করার পদ্ধতি হচ্ছে তোমার হচ্ছে ট্যাক্সোনমি। বিজ্ঞানী সিম্পসন 1961 ট্যাক্সোনমি যে সংজ্ঞা তা হলো শ্রেণীবিন্যাসের নিয়ম, রীতিনীতি এবং পদ্ধতি সহ তাত্ত্বিক জ্ঞানে হলো ট্যাক্সোনমি। আবার মেয়ার 1969 খ্রিস্টাব্দে বলেছে শ্রেণীবিন্যাসের তত্ত্ব ব্যবহারকে বলা হয় ট্যাক্সোনমি। তাহলে কি করতে হবে? আলটিমেট একটা জীবকে শ্রেণীবিন্যাস করতে হবে। অর্থাৎ ধরে নাও সিংহ, এটা একটা শ্রেণীর মধ্যে ফেলতে হবে। তারপর বাঘ, এটা একটা শ্রেণীর মধ্যে ফেলতে হবে। তারপর বিড়াল, এটা একটা শ্রেণীর মধ্যে ফেলতে হবে। মানুষ, এটা একটা আলাদা শ্রেণীর মধ্যে ফেলতে হবে। এভাবে ভাগ করা হবে। এবার ট্যাক্সোনমির সংজ্ঞা, তাহলে মেজর সংজ্ঞা কি দেখো, জীববিজ্ঞানের যে শাখায় জীবের নামকরণ, শনাক্তকরণ, শ্রেণীবিন্যাস পদ্ধতি আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বলা হয়। তাহলে একটা জীবকে শনাক্ত করতে গেলে প্রথমে কি করতে হবে? তার আইডেন্টিফিকেশন করতে হবে। আইডেন্টিফিকেশন বলতে তার মধ্যে যে ক্যারেক্টারগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেই বৈশিষ্ট্য হিসেবে তাকে শনাক্ত করতে হবে। 2 নম্বরে কি করতে হবে? তার একটা নামকরণ করতে হবে, তাকে নাম দিতে হবে একটা এমন নাম। ধরুন আমরা এখানে একটা আম বলছি, আমকে আম বলছি, দেখো ইউএসএ থেকে আমকে অন্য কিছু বলা হচ্ছে। তাহলে এরকম যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম থাকে তাহলে সমস্যা। তা একটা কমন নেম করতে হবে, যাতে গোটা ওয়ার্ল্ডে সেই নামটা চলে। সেই জন্য কি করতে হবে? তোমার নাম দিতে হবে, অর্থাৎ নোমেনক্লেচার করতে হবে, নামকরণ করতে হবে, নোমেনক্লেচার। তারপরে কি করতে হবে? তাকে তোমার কি করতে হবে? শ্রেণীবিন্যাস, ক্লাসিফিকেশন করতে হবে, নির্দিষ্ট ক্লাসের আন্ডারে ফেলতে হবে তাকে। তা লিনিয়াসের পূর্বে ট্যাক্সোনমিক ক্রম বিকাশের ইতিহাস, অর্থাৎ ক্যারোলাস লিনিয়াস 1753 খ্রিস্টাব্দে পৃথিবীতে এসেছিল এবং সে দ্বিপদ নামকরণ আবিষ্কার করেছিল। তার আগে কিসের পৃথিবীতে? দেখো, বৈদিক যুগে, অর্থাৎ 2500 থেকে 650 বিসি, অর্থাৎ যীশু খ্রিস্টের জন্মের 2500 থেকে 650 খ্রিস্টপূর্বাব্দে প্রায় 740টি উদ্ভিদ এবং 250টি প্রাণীর উল্লেখ করা হয়েছে। বুঝবো? তাহলে
যীশুখ্রিস্টের জন্মের বহু পূর্বে কতটি 740টা উদ্ভিদ ও 250টা প্রাণীর নাম উল্লেখ করা হয়েছে। তবে প্রথম ছান্দাজ্ঞ উপনিষদ এই শ্রেণীবিন্যাসের সাথে করার প্রয়াস লক্ষ্য করা যায়। তাহলে প্রথম শ্রেণীবিন্যাস লক্ষ্য করা যায় কোথায়? ছান্দোগ্য উপনিষদে। সেখানে 3টি পর্যায়ে ভাগ করেছে, একটা জীবীজ অর্থাৎ বিবিপেরাস, একটা অন্ডজ অর্থাৎ অভিপেরাস, একটা উদ্ভিজ্জ উদ্ভিদ উৎস। ভিভিপেরাস অভিপেরাস কি? ভিভিপেরাস মানে মেনলি যারা বাচ্চা প্রসব করে জীবীজ, তারা জীবীজ, যারা ডিম পাড়ে তারা হচ্ছে অন্ডজ। তারপরে সুশ্রুত সংহিতা, তার প্রথমে কি হলো? ছন্দাজ্ঞ উপনিষদ। সেখানে কি করা হলো? 740টি উদ্ভিদ, 250টি প্রাণীর নাম করা হলো এবং তার 3টি শ্রেণীতে ভাগ করা হলো, একটা জীবীজ, একটা অন্ডজ আর একটা হচ্ছে উদ্ভিজ। এরপর আছে সুশ্রুত সংহিতা, সেটা 600 BC অর্থাৎ 650 BC দেওয়া হলো, এটা 600 BC দেওয়া, BC মানে বিফোর খ্রাইস্ট। সুশ্রুত জীবকে স্থাবর অচল উদ্ভিদ একটা জাঙ্গম অর্থাৎ প্রাণীতে বিভক্ত করে। তারপর এখানে প্রথম আসলে কি, যেখানে উদ্ভিদ এবং প্রাণী, সেটা নাম দিল কি? যারা অচল তারা উদ্ভিদ, যারা জাঙ্গম মানে চলমান তারা প্রাণী। উদ্ভিদ জগৎকে বনস্পতি, বৃক্ষ, বিরুৎ, ওষুধিতে বিভক্ত করেন। প্রাণী জগৎকে মৎস্য এবং জাঙ্গল এবং কুলাকার হাতি বা গুহাময় সিংহ বিভক্ত করেন। এই বৈশিষ্ট্য সংহিতা কি করছে? উদ্ভিদ জগৎকে বনস্পতি, বৃক্ষ, বিরুৎ এবং ওষুধিতে বিভক্ত করেন, আর প্রাণী জগৎকে মৎস্য, জাঙ্গল, কুলাকার এবং গুহাময় বিভক্ত করেন। হিপোক্রেটিস কতটা 460 BC-তে চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। হিপোক্রেটিসকে কি বলা হয়? চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। তারপর যে অ্যারিস্টটলকে প্রাণীবিদ্যার জনক, মনে রাখবে এগুলো, যে হিপোক্রেটিসকে কি বলা হয়? চিকিৎসা বিজ্ঞানের জনক বলা হয়। অ্যারিস্টটল কি বলা হয়? প্রাণীবিদ্যার জনক বলা হয়। তারা প্রাণীদের পতঙ্গ, পক্ষী, মাছ এবং হাঙর 4টি গুরুত্বপূর্ণ বিভাগে বিভক্ত করেন। থিওফ্রাস্টাস, যাকে উদ্ভিদবিদ্যার জনক বলা হয়, তিনি হিস্টোরিয়া প্লান্টেরাম, এই নামগুলো মনে রাখবে, বইয়ের নাম। তাহলে থিওফ্রাস্ট, তাহলে কি বলা হলো? হিপোক্রেটিসকে বলা হলো চিকিৎসা বিজ্ঞানের জনক, অ্যারিস্টটলকে বলা হলো প্রাণীবিদ্যার জনক, থিওফ্রাস্টাসকে বলা হচ্ছে উদ্ভিদবিদ্যার জনক এবং তার লেখা বইয়ের নাম হচ্ছে হিস্টোরিয়া প্লান্টেরাম নাম বইয়ের উপর লিপিবদ্ধ করেন। প্লিনি দ্য এল্ডার রচিত বই ন্যাচারালিস হিস্টোরিয়া, তাহলে প্লিনি কি করেছিল? ন্যাচারালিস হিস্টোরিয়া বইটা লিপিবদ্ধ করেছিল। তিনি প্রথম কৃত্রিম শ্রেণীবিন্যাস প্রচলন করেন, বহু উদ্ভিদের বিবরণ, তাদের ল্যাটিন দ্বিপদ নাম লিপিবদ্ধ করেন। এরপরে চলে এসো, এবার চলে আসলে ক্যারোলাস লিনিয়াস, যাকে বিন্যাস বিধির জনক বলে, এই ট্যাক্সোনমি, ফাদার অফ ট্যাক্সোনমি যদি বলা হয় তাহলে মনে রাখবে ক্যারোলাস লিনিয়াস। সজীব বস্তুদের উদ্ভিদ এবং প্রাণী রাজ্যে বিভক্ত করেন। তাহলে উদ্ভিদকে লিনিয়াস কি করলো? লিনিয়াস সমস্ত জীব জগৎকে 2টো ভাগে ভাগ করলো, একটা উদ্ভিদ, একটা প্রাণী, প্ল্যান্ট, আর একটা হচ্ছে অ্যানিমাল। এবং তিনি প্রতিটি রাজ্যকে একাধিক পর্বে ভাগ করেন। অর্থাৎ এখানে কি করেছে? সে এখানে ভাগ করে কিংডম, কিংডম মানে হচ্ছে রাজ্য, কিংডমে ভাগ করে। তারপর হচ্ছে ফাইলাম, বর্গ বা ডিভিশনে ভাগ করেন। তারপর কি করেন? ফাইলাম বা ডিভিশন, তারপর বর্গ, ক্লাস, তারপর অর্ডার, শ্রেণী, বর্গ, ফ্যামিলি, তারপর জেনাস, গণ, এবং তারপর প্রজাতি, স্পিসিস। হলো। তারপর বলছে কি স্পিসিস ভাগ করেন। লিনিয়াস তার স্পিসিস প্ল্যান্টেরাম, লিনিয়াসের লেখা বইয়ের নাম কি? তোমার হচ্ছে স্পিসিস প্ল্যান্টেরাম। কত খ্রিস্ট? 1753 খ্রিস্টাব্দে 5900টি উদ্ভিদ প্রজাতি এবং সিস্টেমা ন্যাচুরি এর 1758 খ্রিস্টাব্দে প্রায় 4200টি প্রাণী প্রজাতি উল্লেখ করেন। তিনি প্রথম প্রাণী উদ্ভিদ দ্বিপদ নামকরণ
প্রচলন করেন। তাহলে এখান থেকে অনেকগুলো শর্ট কোশ্চেন হবে কি, যে বিন্যাসবিধির জনক কাকে বলা হয়? ক্যারোলাস লিনিয়াসকে। ক্যারোলাস লিনিয়াস কি করেছিল? সমস্ত জীবজগৎকে উদ্ভিদ এবং প্রাণীতে ভাগ করেছিল। তার বইয়ের নাম কি? স্পিসিস প্লান্টাম, যেখানে সে 5900 উদ্ভিদ প্রজাতি এবং সিস্টেম ন্যাচুরি, যে 1758 খ্রিস্টাব্দে পাবলিশ হয়েছিল, সেখানে 4200টি প্রাণীর উল্লেখ করেন। এবার ট্যাক্সোনমির উপাদান। ট্যাক্সোনমি কি কি উপাদানের ভিত্তি করে? তো ট্যাক্সোনমি 3টে উপাদান। একটা হচ্ছে কি, প্রথমে শনাক্তকরণ অর্থাৎ আইডেন্টিফিকেশন, বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা কোনো জীবকে অন্য জীব থেকে সাধারণত আলাদা করে চিনে নেওয়ার পদ্ধতিকে বলে শনাক্তকরণ। অর্থাৎ তোমাকে একটা রুল দেওয়া হলো, পেন্সিল দেওয়া হলো, একটা পেন দেওয়া হলো, তাহলে পেন্সিল এবং পেনকে তুমি খুব সহজে আলাদা করতে পারবে, কারণ পেন্সিলে কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা কলমের নেই, আবার কলমের কিছু বৈশিষ্ট্য পেন্সিলের নেই। ওকে, তারপরে কি করবে? নামকরণ করবে। হ্যাঁ, এরপর তার নামকরণ করবে, এটা পেন্সিল, এটা হচ্ছে কলম। গোষ্ঠীভুক্ত প্রত্যেক জীবকে পৃথক পৃথক নামে আরোপ করে আলাদা করে নেওয়ার পদ্ধতিকে নামকরণ বলা হয়। ক্যারোলাস লিনিয়াস জীবের দ্বিপদ নাম, দ্বিপদ মানে কি? দুটো পদের নামকরণ, একটা গণ, একটা প্রজাতি হিসেবে। গণ এবং প্রজাতি নিয়ে গঠিত জীবের নামকরণকে দ্বিপদ নামকরণ বলে। যেমন আম গাছের দ্বিপদ নামকরণ ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। দেখো, তাহলে এখানে কি রয়েছে? ম্যাঙ্গিফেরা ইন্ডিকা এই নামটা রয়েছে। তাহলে এখানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে গণের নাম, ম্যাঙ্গিফেরা মানে কি? এটা হচ্ছে গণের নাম, আর ইন্ডিকা হচ্ছে প্রজাতির নাম। হলো। তারপর হচ্ছে কি, রুই মাছের লেবীয় রহিতা। দেখো, দুটো পদ রয়েছে, একটা গণের নাম, একটা প্রজাতির নাম। গণের নাম শুরু হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে, প্রজাতির নাম শুরু হচ্ছে স্মল লেটার দিয়ে। শ্রেণীবিন্যাস। এরপর যখন নামকরণ হয়ে গেল, তাকে একটা নির্দিষ্ট এই যে শ্রেণীবিন্যাস, এটা শ্রেণীবিন্যাস করার পদ্ধতি, এটাকে বলা হয় ট্যাক্সোনমিক হায়ারার্চি। ট্যাক্সোনমিক হায়ারার্চি, ট্যাক্সোনমিক হায়ারার্চি এর মাধ্যমে তুমি কি করবে? সেটাকে শ্রেণীবিন্যাস করবে, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতিতে ভাগ করে। এবার ট্যাক্সোনমি কেন? কারণ পৃথিবীতে ট্যাক্সোনমি কেন স্বাভাবিক? এই পৃথিবীতে এত বিপুল পরিমাণে জীব রয়েছে, প্রত্যেকটা জীব যদি এদের নির্দিষ্ট শ্রেণীবিন্যাস না করা যায়, বৈশিষ্ট্যের ভিত্তিতে তাকে শনাক্তকরণ না করা, নামকরণ না করা যায়, তাহলে তো আমরা পুরো জীবকে আলাদাভাবে চিনতে পারবো না। জাস্ট ভাবো, এইভাবে ভাবো যে আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট নাম আছে এবং সেই নামে আমাদের ডাকা হলে আমরা সাড়া প্রদান করি। এবার আমার যদি নাম না থাকতো বা প্রত্যেকের একই নাম থাকতো, তাহলে কিরকম ঝামেলা তৈরি হতো। সে একই উদ্ভিদের ক্ষেত্রেও, মানে এই জীবের ক্ষেত্রেও সেম ব্যাপারটা ঘটছে। ক্রান্তীয় অঞ্চল থেকে অধিক সংখ্যক জীব বৈচিত্র্যের সন্ধান পাওয়া হলে ইউরোপের আধুনিক ট্যাক্সোনমি। ক্রান্তীয় অঞ্চল বলতে এটা যদি পৃথিবী হয়, তো পৃথিবীর মধ্যরেখা বরাবর যে নিরক্ষরেখা চলে গেছে, এই নিরক্ষরেখার আশেপাশে যেসব অঞ্চলে রয়েছে, সেখান থেকে সেটা হচ্ছে ক্রান্তীয় অঞ্চল। এই ক্রান্তীয় অঞ্চলে কি সারা বছর সূর্যরশ্মি সমানভাবে পড়ে, যার ফলে এখানে কি তাপমাত্রা ভ্যারিয়েশন সেরকম তাপমাত্রা পার্থক্য হয় না, যার ফলে এখানে প্রচুর জীব বসবাস করে। ট্যাক্সোনমির মূল বৈশিষ্ট্য: পৃথিবীর অগণিত জীব থেকে তাদের পৃথকীকরণ শনাক্তকরণ। বুঝতে পারলে? জীবদের গোষ্ঠীভুক্তকরণ, নির্দিষ্ট গোষ্ঠী ভাগ করা, দ্বিপদ নামকরণ দেওয়া এবং শ্রেণীবদ্ধ করা। ট্যাক্সোনমির গুরুত্ব কি দেখুন। বলছে বৈচিত্র্যময় জীবজগতে বর্তমানে বিভিন্ন প্রকার জীবদের সম্পর্কে জ্ঞান আহরণ করা সহজ হয়। বিভিন্ন গোষ্ঠীভুক্ত জীবদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা যায়। অর্থাৎ একটা গরু, একটা ছাগল, এরা পরস্পর থেকে পৃথক বলে এদেরকে কি করা হচ্ছে? আলাদা করা হচ্ছে বৈশিষ্ট্য ভিত্তিতে। এবার তাহলে কি, আমি যদি গরুর কথা বলি, তাহলে কি হচ্ছে? সঙ্গে সঙ্গে গরুর সমস্ত বৈশিষ্ট্যের কথা চলে আসবে, অর্থাৎ জীব খুব সহজে আইডেন্টিফাই করা যাবে। অগণিত জীবের মধ্যে বিশেষ জীবকে শনাক্ত করা যায়। অর্থাৎ যদি আমি ধরুন এখানে গরুর বৈশিষ্ট্য জানি, তাহলে কি হচ্ছে? পৃথিবীর এত জীব থেকে গরুকে আমি সহজে একটা আলাদা করে নিয়ে বৈশিষ্ট্য বলতে পারবো। ট্যাক্সোনমির জ্ঞান থেকে জীবের পূর্বপুরুষ থেকে যে অনুন্নত ছিল সেই তথ্য এর বিবর্তনের ধারা সম্পর্কে জানা যায়। পূর্বপুরুষ যে অনুন্নত ছিল, অর্থাৎ আমাদের পূর্বপুরুষরা যে অনুন্নত ছিল, যেখানে ধীরে ধীরে আমরা উন্নত হয়েছি, সেটা সম্পর্কে জানা যায়।
নতুন আবিষ্কৃত কোনো জীব বা বিশেষ গুরুত্বপূর্ণ কোনো জীবকে শনাক্ত করা সম্ভব হয়েছে। তারপর হচ্ছে কি সিস্টেমেটিক্স, বাস্তুবিদ্যা, শারীরবিজ্ঞান, ভ্রূণতত্ত্ব, জৈব রসায়ন, বংশগতিবিধি প্রভৃতি অভিব্যক্তি বুঝতে সাহায্য। অর্থাৎ এই সমস্তগুলো হচ্ছে কি জীববিজ্ঞানের একটা শাখা, সেই শাখাগুলো জ্ঞান কি করছে আমাদের অভিব্যক্তি বুঝতে। অভিব্যক্তি মানে কিভাবে একটা আদি পূর্বপুরুষ জীব থেকে নতুন জীব এসছে সেই জিনিসটা আমাদের বুঝতে সাহায্য করছে। এবার দেখো ট্যাক্সোনমি এবং ট্যাক্সোনমিক হায়ারার্চি কি জিনিস। হায়ারার্চি কথাটির অর্থ হলো কতগুলো নিচের স্তরের জীবগোষ্ঠীর পর্যায়ক্রমে ধাপে ধাপে উপরের স্তরে অন্তর্ভুক্তি করা, অর্থাৎ নিম্ন স্তরের জীবকে উপরের স্তরের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। বিভিন্ন এককের সাহায্যে জীবকে সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে অন্তর্ভুক্ত করা হায়ারার্চি বলা হয়। অর্থাৎ এখানে যেমন দেখো, এখানে প্রজাতি হচ্ছে সর্বনিম্ন স্তর এবং সবচেয়ে ছোট স্তর। রাজ্য হচ্ছে সর্বোচ্চ স্তর এবং সবচেয়ে বড় স্তর। ওকে, এবার হায়ারার্চি কি করে ক্যারোলাস লিনিয়াস তার সিস্টেম অফ নেচারি বইয়ে এই ট্যাক্সোনমিক হায়ারার্চি সম্পর্ক প্রকাশ করেন। এবার হায়ারার্চিক্যাল শ্রেণীবিন্যাস দেখুন, যে শ্রেণীবিন্যাসের কাঠামোতে নিচের স্তরের কয়েকটি জীবগোষ্ঠীর উপর স্তরের একটি জীবগোষ্ঠী অন্তর্ভুক্ত করে তাকে হায়ারার্চিক্যাল শ্রেণীবিন্যাস বলা হয়। বিজ্ঞান লিনিয়াস প্রথম এই পদ্ধতি প্রবর্তন করেন বলে একে লিনিয়ান হায়ারার্চি বলা হয়। এই হায়ারার্চি কতগুলো উল্লেখ বৈশিষ্ট্য হলো, এটি 7টি ধাপে হয়। দেখো, রাজ্য 1, পর্ব 2, শ্রেণী 3, বর্গ 4, গোত্র 5, তারপর হচ্ছে কি রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ হলো। এবার হচ্ছে 5 নম্বরে গোত্র, 6 নম্বরে গণ এবং 7 নম্বর হচ্ছে প্রজাতি। এই 7টি ধাপ ছিল। এটি একটি একককে ধাপ হিসেবে ব্যবহার করে। প্রত্যেকটা ধাপকে বলা হচ্ছে ট্যাক্সন। মনে রাখবে, প্রত্যেকটা ধাপকে ট্যাক্সন বলে। রাজ্য সবার উপরে, প্রজাতি সবার নিচে থাকে। অর্থাৎ উপর থেকে যখন তুমি নিচের দিকে যাবে তখন জীবের সংখ্যা কমবে। জীব এর সংখ্যা বৃদ্ধি পাবে, জীবের সংখ্যা হ্রাস পাবে। যখন উপর থেকে সবচেয়ে বেশি জীব করে থাকবে রাজ্যের মধ্যে, সবচেয়ে কম থাকবে প্রজাতির মধ্যে। এখানে উদাহরণ সাহায্যে দেখাচ্ছি। তাই প্রজাতি কাকে বলা হচ্ছে? প্রজাতি হচ্ছে অন্যান্য জীব থেকে জননগতভাবে বিচ্ছিন্ন প্রাপ্ত বা জিনগতভাবে স্বতন্ত্র এমন কতগুলো জীব, মানে যে সমস্ত জীব নিজেদের মধ্যে জনন করলে একটা উন্নত বা একটা আপত্য জনু সঠিকভাবে তৈরি হবে। যেমন ধরে নাও বাঘ এবং সিংহ, অর্থাৎ লায়ন এবং টাইগার, এরা কি হচ্ছে আলাদা প্রজাতি, আলাদা জীব। এবার এদের মধ্যে যদি আমি জনন ঘটাই তাহলে তৈরি হবে কি লাইগার। কিন্তু যে লাইগারটা তৈরি হবে সে হবে বন্ধা, অর্থাৎ এ আর কোনো বাচ্চা তৈরি করবে না। কিন্তু যদি আমি লায়ন এবং লায়নের মধ্যে যদি আমি করি ক্রস ঘটাই তাহলে কি তৈরি হবে? আমার লায়ন তৈরি হবে। তাহলে কি হলো যে একটা নির্দিষ্ট প্রজাতির জীব যারা হচ্ছে কি, প্রজাতি বলতে কি এমন একটা জীব যারা পরস্পরের সঙ্গে ইন্টারব্রিড অর্থাৎ জনন সম্পন্ন করে। গণন পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতি নিয়ে গঠিত। তাহলে পরস্পর সাদৃশ্যযুক্ত কয়েকটি প্রজাতিকে নিয়ে গণ তৈরি হয়, আবার কয়েকটি গণকে নিয়ে গোত্র তৈরি হয়, কয়েকটি গোত্রকে নিয়ে বর্গ তৈরি হয়, কয়েকটি বর্গকে নিয়ে শ্রেণী তৈরি হয়, এবং কয়েকটি শ্রেণীকে নিয়ে পর্ব তৈরি হয়, কয়েকটি পর্বকে নিয়ে রাজ্য তৈরি হয়। যেমন এখানে দুটো উদাহরণের মাধ্যমে দেখো। যেমন আম গাছের হায়ারার্চি, তুমি আম গাছে কিভাবে ভাগ করবে? তো প্রথমে হচ্ছে কি ক্যারোলাস কি করেছিল, সমস্ত জীব জগৎকে দুটো ভাগে ভাগ করেছিল, একটা উদ্ভিদ একটা প্রাণী। তাহলে এর কিংডমটা কি হয়ে গেল? রাজ্যটা হয়ে গেল উদ্ভিদ। তাহলে এবার প্রাণী থেকে সম্পূর্ণরূপে আলাদা করে দিতে হবে উদ্ভিদকে। এবার বিভাগ হয়ে গেল গুপ্তবীজি। গুপ্তবীজি মানে যে সমস্ত গাছের বীজ ফলের মধ্যে ঢাকা থাকে তাকে বলা হচ্ছে তোমার গুপ্তবীজি। শ্রেণী, তাহলে কি সমস্ত উদ্ভিদ রাজ্য। এবার উদ্ভিদ রাজ্য হলো যত নিচের দিকে আসবে তত বৈশিষ্ট্য কমতে থাকবে, অর্থাৎ স্পেসিফিক নির্দিষ্টতা বাড়তে থাকবে।
তো রাজ্য মানে কি? রাজ্য মানে হচ্ছে সমস্ত উদ্ভিদ জগৎ বোঝাচ্ছে। এবার উদ্ভিদ জগতের মধ্যে রয়েছে শৈবাল রয়েছে, ছত্রাক, মস রয়েছে, ফার্ন রয়েছে, ব্যক্তবীজ উদ্ভিদ রয়েছে, গুপ্তবীজ উদ্ভিদ রয়েছে। তাদের মধ্যে শুধুমাত্র গুপ্তবীজ উদ্ভিদকে আলাদা করে আমরা কি অ্যাঞ্জিওস্পার্ম। এরপরে শ্রেণী হচ্ছে কি দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী মানে যে সমস্ত উদ্ভিদের যে বীজ থাকে, বীজের মধ্যে দুটো এভাবে বীজপত্র থাকে। যেমন মটরের ক্ষেত্রে দেখতে পাবে, আমের ক্ষেত্রে দেখতে পাবে, এরকম দুটো বীজপত্র থাকে, তাকে বলা হচ্ছে দ্বিবীজপত্রী। হলো? তাহলে শেষ কি, যারা এটা দুরকম হয়, এটা একবীজপত্রী হয় আবার দ্বিবীজপত্রী হয়। তো যারা দ্বিবীজপত্রী তাদেরকে আমরা ভাগ করা শ্রেণীতে ফেললাম। এর বর্গ স্যাপিন্ডেলিস। স্যাপিন্ডেলিস মানে যাদের দুটো বীজপত্র আছে তারা ঠিক আছে, ওদের মধ্যে যারা কি হচ্ছে ডাইকট প্ল্যান্ট, অর্থাৎ শ্রেণী হচ্ছে কি ডাইকট হলো। স্যাপিন্ডেলিস হচ্ছে যে তারা দ্বিবীজপত্রী উদ্ভিদ এবং তাদের কি রয়েছে, তাদের ওভারি রয়েছে উইথ ওয়ান অর টু ওভারি, অর্থাৎ এই যে ওভারি, অর্থাৎ গর্ভকোষ চক্রটা দেখতে পারো, এভাবে গর্ভকোষ চক্র দেখবে। এবং এখানে যে সাধারণত ডিম্বাশয় রয়েছে, এটা কি রয়েছে 2 থেকে 3টা 1 বা 2 ওভিউল রয়েছে, অর্থাৎ এটা এই চেম্বার করা আছে, প্রত্যেকটা চেম্বারে তোমার ডিম্বক রয়েছে 2 থেকে 3টা করে, তারাকে বলে স্যাপিন্ডেলিস। অ্যানাকার্ডিয়াসি। অ্যানাকার্ডিয়াসি মানে হচ্ছে কি স্মল, ছোট ছোট ডেসিডুয়াস পারফেক্ট ফ্লাওয়ার, অর্থাৎ যে ফ্লাওয়ারগুলো ডেসিডুয়াস অর্থাৎ ঝরে যায়, বছরের কোনো একটা সময় ঝরে যায়, এবং পারফেক্ট অর্থাৎ যার মধ্যে বৃতি, জলমণ্ডল, পুংকেশর, গর্ভকোষ চক্র সবই থাকে, এরকম উদ্ভিদকে বলা হচ্ছে অ্যানাকার্ডিয়াসির মধ্যে পড়ছে। এরপর গণ হচ্ছে ম্যাঙ্গিফেরা, আর প্রজাতি হচ্ছে ইন্ডিকা। মানে এটা ম্যাঙ্গিফেরা, ইন্ডিকা হচ্ছে আম আর বাকের। তাহলে এইভাবে তোমার বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তোমার শ্রেণীবিন্যাস করা হয়। মানুষের ক্ষেত্রে দেখো, প্রথম হচ্ছে রাজ্য। রাজ্য কি? অ্যানিমেলিয়া। তাহলে আমরা যে ভাগ করেছিলাম কি কিংডমকে দুটো ভাগ করেছিলাম, উদ্ভিদ এবং প্রাণী রাজ্য। এখানে শুধুমাত্র প্রাণী রাজ্যের কথা বলা হচ্ছে। এবার প্রাণী রাজ্যের মধ্যে কারা? করডাটা। করডাটা মানে যাদের মধ্যে রয়েছে কি আমাদের শিরদাঁড়া যে রয়েছে, সেই শিরদাঁড়াটাকে এরকম নিউরাল টিউব থাকে একটা প্রথমে। এই টিউবটা পরের দিকে তখন কি হয়, কিছু কিছু ক্ষেত্রে টিউবই থেকে যায়, আর কিছু কিছু জীবের ক্ষেত্রে টিউবটা তোমার কশেরুকাতে পরিণত হয়। তো এখানে করডাটা রয়েছে। শ্রেণী হচ্ছে স্তন্যপায়ী। স্তন্যপায়ী মানে যে সমস্ত প্রাণীর দেহে হালকা লোম থাকে, যাদের স্তন গ্রন্থি থাকে তাকে স্তন্যপায়ী বলা হয়। এবার হচ্ছে বর্গ প্রাইমেটস। প্রাইমেটস মানে হচ্ছে উন্নত ধরনের বুদ্ধি সম্পন্ন জীব। যেমন তারা কারা? তারা হচ্ছে তারা এপস হচ্ছে, তারপর হচ্ছে হিউম্যান হচ্ছে হিউম্যান, মাঙ্কি, এপস। তারপর হোমিনিডি। হোমিনিডি মানে এখানে দুটো ভাগ প্রাইমেটসকে দুটো ভাগ, একটা হোমিনিডি, একটা হচ্ছে হ্যালোব্যাটিডি। হোমিনিডি এবং হ্যালোব্যাটিডি। হোমিনিডির মধ্যে কারা পড়ছে? গ্রেট এপস এবং হিউম্যান, অর্থাৎ এভেরা এবং মানুষেরা পড়ছে। হলো? তারপর হচ্ছে হোমো এবং সেপিয়েন্স, মানুষের বিজ্ঞান সম্পদ নাম। এবার আমরা পড়ব দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ হচ্ছে দুটি পদের মাধ্যমে নামকরণ করা। দুটি পদ নিয়ে যে নামকরণ হয় তাকে দ্বিপদ নামকরণ বলে। দুটি পদকে একটা হচ্ছে গণ, একটা হচ্ছে প্রজাতি। যা উদাহরণস্বরূপ বলা যায় পাইসাম স্যাটাইভাম। পাইসাম স্যাটাইভাম হচ্ছে কি? পাইসাম হচ্ছে গণের নাম, স্যাটাইভাম হচ্ছে প্রজাতির নাম। বিজ্ঞানী ক্যারোলাস লিন সর্বপ্রথম জীবের দ্বিপদ নামকরণ করেন। দ্বিপদ নামকরণ নিয়মাবলী কি কি দেখো। বলছে প্রথমে কোনো গোত্রের অন্তর্ভুক্ত একাধিক গণ, একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকতে পারে। অর্থাৎ বলছে কোনো গোত্রের, অর্থাৎ গোত্র বলতে এখানে ফ্যামিলির কথা বলছে, অন্তর্গত একাধিক গণ বা একই গণের অন্তর্ভুক্ত একাধিক প্রজাতির নাম ভিন্ন থাকতে পারে। কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হবে। নামটা হবে কি? ল্যাটিন ভাষায়, এবং অন্য ভাষায় নামকরণ সিদ্ধ হবে না। কোনো একটি প্রজাতির নাম দ্বিপদ যুক্ত হবে, উপপ্রজাতির নাম ত্রিপদ যুক্ত হবে। যেমন করভাস, স্প্লেন্ডেন্স, স্প্লেন্ডেন্স।
স্প্লেন্ডেন্স, স্প্লেন্ডেন্স। ওকে, এটা হচ্ছে কাকের বিজ্ঞান সম্বন্ধ। এখানে 3টে পদ রয়েছে, কারণ এটা হচ্ছে স্পিসিস প্রজাতি, এটা হচ্ছে সাব স্পিসিস উপপ্রজাতি। তারপর চলে এসো গণের প্রথম অক্ষর বড় হরফ, যেমন এখানে বললাম কি পাইসাম স্যাটাইভাম। তাহলে এখানে লক্ষ্য করতে পারবে যে এখানে এই যে পি রয়েছে, পিটা হচ্ছে ক্যাপিটাল লেটার এবং এস রয়েছে স্মল লেটার, অর্থাৎ এখানে গণের নামটা হচ্ছে কি ক্যাপিটাল লেটার তৈরি হবে বড় হরফের অক্ষর দিয়ে, এবং প্রজাতির নামটা ছোট হরফের অক্ষর দিয়ে শুরু হবে, এবং শেষে বিজ্ঞানীর নাম যোগ করার নীতি আছে। যেমন এখানে লিনিয়াসের নাম হলে LINN, লিন দিয়ে দিলাম, অর্থাৎ এই পাইসাম স্যাটাইভাম গাছের নামটা কে দিয়েছিল? লিনিয়াস দিয়েছিল। এখানে প্যান্থেরা লিনিয়াস, সিংহের বিজ্ঞান নাম লিনিয়াস করেছিলেন। বিজ্ঞানসম্মত নাম সবসময় বাঁকা হরফে হবে, অর্থাৎ তুমি যখন কম্পিউটারে লিখবে বাঁকা হরফে হবে, আর যদি লেখার সময় তুমি কি করবে? ওটাকে আন্ডারলাইন করবে। লেখার সময় নিম্নলিখিত করতে হবে, নিম্নলিখিত না করলে কিন্তু ভুল। যেমন বাঘের বিজ্ঞান সম্বন্ধ প্যান্থেরা টাইগ্রিস, সুতরাং প্যান্থেরা টাইগ্রিসকেও আন্ডারলাইন করা। যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থাকে, তখন একাধিক উদ্ভিদের নাম একই হয়ে থাকে, তবে সর্বপ্রথম দেওয়া সিদ্ধান্ত নামটি ল অফ প্রায়োরিটি। মানে ধরে নাও যে একটা উদ্ভিদের নাম 3-4 জন সায়েন্টিস্ট মিলে জমা দিল, তাহলে এবার কার নামটা গৃহীত হবে? কোথায় গৃহীত হবে এগুলো? এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার বলে বিভিন্ন ইন্টারন্যাশনাল লেভেলের বোর্ড রয়েছে। তো নামটা সব 3 জন সায়েন্টিস্ট পাঠালো একটা উদ্ভিদের নাম। এবার কার নামটা স্বীকার্য হবে? যার নামটা প্রথম পাবলিশ হয়েছিল, আর যার নামটা প্রথম পাবলিশড হয়েছিল, জমা দিয়ে পাবলিশ করা হয়েছিল, তার নামটা ল অফ প্রায়োরিটি বলা হয়ে থাকে। 1753 খ্রিস্টাব্দের আগে দেওয়া নাম গ্রাহ্য হবে না, অর্থাৎ এই দ্বিপদ নামকরণ পদ্ধতি চালু হয়েছে 1753 খ্রিস্টাব্দে ক্যারোলাস লিনিয়াসের পরে। যেমন দেখো পদ্ম, নীলাম্ব নিউসিফেরা, অর্থাৎ এখানে নীলাম্ব হচ্ছে গণের নাম, নিউসিফেরা হচ্ছে প্রজাতির নাম, এবং গণের নাম বড় হরফে শুরু হবে এবং প্রজাতির নাম ছোট হরফে শুরু হবে, এবং গণ প্রজাতির জন্য আন্ডারলাইন করা হবে। ধানের ক্ষেত্রে, জবার ক্ষেত্রে দেখো হিবিস্কাস চাইনেনসিস, এখানে 3টে অক্ষর দিয়ে নাম হয়েছে। ধানের ক্ষেত্রে ওরাইজাস স্যাটাইভা, বটের ক্ষেত্রে ফাইকাস বেঙ্গালেন্সিস। প্রাণীদের ক্ষেত্রে বাঘ প্যান্থেরা টাইগ্রিস, ময়ূর হচ্ছে প্যাভো স্ট্যাটাস, গিনিপিগ কেভিয়া পোস্টেলাস, সিংহ প্যান্থেরা লিও।